আমরা করছি। পরবর্তী দিন আমরা আরেকটা ক্লাসে যেটা পড়ছি সেটা হলো আমরা ইন্ট্রোডাক্টরি এবং সাথে সাথে আমাদের অ্যাক্ট, ল, রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো আমরা একটু দেখছিলাম। সেটা দেখতে যে আমরা যেটা দেখছি উম আহ সেটা হলো যেটা দেখছি সেটা হলো কাস্টমস কাস্টমস অ্যাক্ট দেখতে যেয়ে আমরা একটু ডিটেইল দেখছিলাম। সেইটার সাথে যে ইস্যুগুলো ছিল সেইগুলো আমরা মোটামুটি সেকেন্ড লেকচারে কাস্টমস অ্যাক্টের একটা বড় অংশ আমরা পড়ছি, হ্যাঁ? আজকে আমরা যেটা দেখব আজকে আমরা যেটা দেখব সেটা মোটামুটি একটা দেখার চেষ্টা করব আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্টের সাথে যারা যে হ্যাঁ যে হ্যাঁ, যারা একটু বলেন তারা একটু আস্তে কথা বলবেন, হ্যাঁ, যদি থাকে। আর যখন কথা বলার দরকার হয় মাইকটা একটু বন্ধ করে নিয়ে যদি কথা বলেন সেটা আমাদের জন্য ভালো হয়, হ্যাঁ। ওকে, তাহলে আপনারা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, লেকচার 3, হ্যাঁ। গতদিন আমরা শেষ করি নাই। গতদিন সেখানে আমাদের কাস্টমস অ্যাক্টের একটা কিছু অংশ ছিল, সেটা আমরা একটু দেখব। ওইটারই ধারাবাহিকতা আজকে হলো আমরা দেখেছি যে ফরেন ট্রেড পারফর্ম করবার জন্য, ফরেন ট্রেড গুড শেপে সম্পাদন করবার জন্য কিছু ল, রুলস এবং রেগুলেশনস আমাদেরকে ফলো করতে হয়। এই ল, রুলস এবং রেগুলেশনস এর কিছু আছে ডোমেস্টিক মিন আমাদের দেশীয় আইন, কিছু আছে ফরেন মিন বিদেশি আইন। ফরেন যেহেতু ট্রেডটা হলো ফরেন ট্রেড, এই ফরেন ট্রেডের ল, রুলস এবং রেগুলেশনস গুলো থাকে কম্বাইনেশন ডোমেস্টিক ল অ্যান্ড ফরেন ল। ডোমেস্টিক ল, রুলস, রেগুলেশন, ফরেন রুলস, রেগুলেশনস, ইভেন অর্ডার, এইগুলোকে আমরা মেনে চলতে হয়। এইটা মেনে চলার জন্য আমাদের যেই সমস্ত বিষয়গুলোর প্রতি দৃষ্টিপাত এবং সজাগ লক্ষ্য রাখার দরকার হয় সেগুলো আমরা একটু দেখব। কারণ আমরা জানি থিওরি যদি আমাদের নলেজে না থাকে, থিওরি জানা না থাকলে প্র্যাকটিস সঠিকভাবে করা সম্ভব না। আমরা প্রায় যখন আলাপ করি তখন বলি আপনি আপনি যদি থিওরি না জানেন তাহলে আপনি প্র্যাকটিস করতে পারবেন না। যেরকম ধরেন আপনি যদি নামাজ পড়তে চান, জোহরের নামাজ আপনি অ্যাজ এ মুসলমান জোহরের নামাজ পড়বেন, আপনি পড়তে চান, কিন্তু পড়ার আগে আপনাকে জানতে হবে জোহরের রাকাত 4 রাকাত না 6 রাকাত, এটাতে সূরা আস্তে পড়ে না জোরে পড়ে, কখন শুরু হয়, এগুলো আপনার জানার দরকার। দ্যাটস ভেরি মাচ থিওরি। আর আপনি যে ঠিক যদি জানেন দুপ্রহরের পর 4 রাকাত নামাজ আপনাকে পড়তে হবে, এই যে পড়লেন এটা হলো প্র্যাকটিস। কাজেই যদি আপনি বেলা 2টোর সময় যদি আপনি ঈশার নামাজ পড়েন হবে না, কারণ দুটো নামাজ দুই সময়ে পড়ার দরকার। জোহরের নামাজে সূরা আস্তে পড়ার কথা উপরওয়ালা বলছে, আপনি জোরে জোরে সূরা শুরু করলেন, হবে না। এই জন্যই আপনাকে থিওরি জানতে হবে। কাজেই পারফেক্ট প্র্যাকটিসের জন্য থিওরি ভেরি মাচ রিকোয়ার্ড। এই জন্য আমরা বলি এই যে আমাদের সেশন, আমাদের আলোচনাটা হবে ভেরি মাচ কম্বাইনেশন অফ দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস। আমরা থিওরিটা জানবো, থিওরির সাথে সাথে আমরা প্র্যাকটিস করব। ফর দ্যাট উই মে ডু দ্য গুড প্র্যাকটিস। হ্যাঁ, আমরা ভালো প্র্যাকটিশনার হতে চাই। ভালো প্র্যাকটিশনার হতে হলে আমাদেরকে একটু ভালোভাবে লেখাপড়া করতে হবে এবং থিওরিটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। গতদিন আমরা কাস্টমস একটা দেখছি, আজকে আমরা ইম্পোর্ট পলিসি অর্ডারটা দেখবো 21-24। দেখেন এটা লেখা আছে এখন চলে 25 সাল। তাহলে কেন আমরা 21-24 পড়বো? কারণ এই আইন যখন ইম্পোর্ট পলিসি অর্ডার, এই আইনটা বাংলাতে তৈরি করা, আপনাদেরকে আমি দেখাবো। যখন এটা বলা হয়েছে তখন আইনে লেখা আছে এই আইন শেষ হওয়ার পর এই আইন শেষ হবে 2024 সালে 30শে জুন। 30শে জুনের পরে যতদিন পর্যন্ত নতুন আইন না আসবে ততদিন পর্যন্ত ইয়ে কার্যকরী থাকবে। তো আমাদের এখনো পর্যন্ত নতুন আমদানি নীতি আদেশ আসে নাই বিধায় আমরা আগেরটাই পড়বো, ঠিক আছে, কার্যকরী আছে। এর ড্রাফট হয়ে গেছে, হয়তো ইমিডিয়েট চলে আসবে, তখন আমরা এটা আর পড়বো না, নতুনটা পড়বো। যত সময় পর্যন্ত না আসছে তত সময় পর্যন্ত আমরা এটা পড়বো। এরপরে আমরা কি ভ্যালু এডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট। এইটা হলো মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন। আপনারা যদি অনেক সে বলতে পারেন যে এটা তো ডোমেস্টিক ভ্যাট ভ্যালু মূসক ডোমেস্টিক প্রোডাক্টের উপর আরোপিত হয়, আমরা এখানে কেন পড়ব? আমরা যখন পড়তে যাব তখন দেখব আমদানি পণ্যের উপরেও ভ্যাট আরোপিত হয়।
রপ্তানির সময় যেহেতু ভ্যাট নাই, কিছু কিছু ক্ষেত্রে যারা রপ্তানি করে প্রপারলি নিয়ম কানুন মেনে তারা ভ্যাটের অব্যাহতি পায়। কাজেই অ্যাজ এ গুড ম্যানেজার অফ দ্য ফরেন ট্রেড উই নিড টু নো দ্য ভ্যালু অ্যাডেড ট্যাক্স অলসো ফর দ্য সেক অফ আওয়ার গুড ফিউচার ক্যারিয়ার। হ্যাঁ, আমাদেরকে জানতে হবে। ইউসিপি 600 এটা হলো একটা বিদেশি রুলস, যেটাকে বলা হয় ইউনিফর্ম কাস্টমস এন্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিট। এইটা 2007 ভার্সন এখনো কার্যকরী আছে। আপনারা বলবেন ঠিক একই জিনিস, 2007 সালের আইন, এর পরবর্তী ভার্সন যেহেতু আসেনি, এইটাকে বলা হয় ইউসিপিডিসি লেটেস্ট ভার্সন। এই লেটেস্ট ভার্সন যতদিন থাকবে আমরা ততদিন পর্যন্ত একে পড়বো। গাইডলাইন ফর দ্য ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশনস 2018, আমাদের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক আমাদের বৈদেশিক বাণিজ্য কিভাবে পরিচালিত হবে তার একটা নির্দেশনা প্রদান করছে। এইটা দুটো ভলিউম আছে, ভলিউম 1 এবং ভলিউম 2। এটাতে থিওরি এবং প্র্যাকটিসের একটা ভালো কম্বাইনেশনস আছে। আমরা কিভাবে আমদানি এলসি করব, কিভাবে রপ্তানি করব, কি দেশ থেকে ফরেন ইনভেস্টমেন্ট আসবে, কিভাবে ইনভেস্টমেন্টের সেটেলমেন্ট করা হবে, কিভাবে ডিসপিউট সেটেলমেন্ট করা হবে, আমরা মাল দেখবো কি দেখবো না, এই বিষয়গুলো ফরেন এক্সচেঞ্জ গাইডলাইনে বিস্তারিত বলা আছে। যেটুকু প্রয়োজন হবে আমরা সেটুকু পড়বো। এলিমেন্টারি লেভেলের স্টুডেন্ট হিসাবে আমি বলি কোনোটাই আমরা ডিপে পড়বো না যতটা উপরের ক্লাসে পড়ায়, কিন্তু আমরা যতটুকু প্রয়োজন ততটুকু পড়বো। আপনারা, আমি আশা করব আমার সাথে আপনারা সহযোগিতা করবেন এবং আপনারা কি করবেন, আমি যেটা বলবো সেটাতে পার্টিসিপেট করবেন। আমি বলছি আওয়ার ক্লাস উইল বি ভেরি মাচ রিসিপ্রোকাল, মিন I will say you will hear, you will say I will hear. Both the parties discussions and hearing the class will be most motivational and enjoyable. যদি আমরা enjoyable করতে পারি, then we may get utmost learnings from the class. যদি আমরা উভয় পক্ষ কথাবার্তা বলি, আমাদের সমস্যাগুলো এখানে তুলতে পারি, তাহলে এই ক্লাস থেকে আমরা সর্বোচ্চ ভালো কিছু শিখতে পারবো। ঠিক আছে? এক্সপোর্ট পলিসি অর্ডার 21-24, এটাও ভুল আছে এখানে, আসলে এটা 24-27 চলে আসছে। এটা একটু, যেহেতু পিডিএফ আমি ওইটাই খুঁজছিলাম, আমার পিপিটি কপিটা এখানে নাই, তো আমরা এটা পড়বো। আমাদের পিপিটিতে সেখানে লেটেস্ট ভার্সনটা করা আছে। আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস আইএসবিপি, এটাও একটা বিদেশি আইন। বিদেশি আইন বলবো না, কালেকশন অফ দ্য রেগুলেশনস এন্ড রুলস, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের একটা পাবলিকেশন। সেই আইএসবিপির ফুল অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস। সাধারণত লেটার অফ ক্রেডিট গাইড হয় ইউসিপি 600 দিয়ে। এইটার কিছু বিশদ ব্যাখ্যা এই জায়গাতে লেখা আছে। এটা আমরা কেন নিয়ে আসলাম, কারণ ইউসিপিডিসি যখন পড়ছি, আগের এলসিতে শুধু বলা ছিল, আগের ইউসিপিডিসি তে লেটার অফ ক্রেডিটের সংজ্ঞায় বলা ছিল যে এই লেটার অফ ক্রেডিট গাইড হবে ইউসিপি লেটেস্ট ভার্সন দিয়ে, কিন্তু 600 বলা হয়েছে এইটার সাথে সাথে আমাকে আইএসবিপিও ফলো করতে হবে। এই জন্য আমরা এটা নিয়ে আসছি। মোটামুটি আজকের সাবজেক্টে এই বিষয়গুলো আমরা পড়বো। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। সহযোগিতা মিন আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং আপনাদেরকে অনুরোধ করব বাসায় একটু পড়বেন। এই যে লেকচার শিটটা দেওয়া আছে আমরা আগেই দিয়ে দিই, আশা করছি সবাই পেয়েছেন। ক্লাসে আসার আগে যদি একটু পড়ালেখা করে আসেন তাহলে আমাদের বোথ দা পার্টির জন্য খুব হেল্পফুল হয় ডিসকাশনকে এনজয়েবল করার জন্য। ঠিক আছে, আপনারা পড়বেন। তাহলে আমরা এখন কি বললাম, ইম্পোর্ট পলিসি অর্ডার পড়বো, মিন আমদানি নীতি আদেশ। আমরা এটা বলছি এই আইনটা বাংলাতে করা। কোথায় করা আমরা একটু দেখাবো আপনাদেরকে, আমি দিয়েছি, আপনারা দেখবেন। এই যে হলো আমদানি নীতি আদেশ, দেখতে পাচ্ছেন? এটা সবাই দেখতে পাচ্ছেন কিনা? দেখতে পাচ্ছেন কিনা? দেখা যাচ্ছে স্যার। ওকে, এই দেখেন, এটা হলো আমদানি নীতি আদেশ 2021-2024 নামে অভিহিত হইবে। ঠিক আছে, এইবার দেখেন 3 নম্বরে বলা আছে প্রত্যেক আইনের প্রথম অধ্যায়টা প্রারম্ভিকা থাকে। এই প্রারম্ভিকাতে সেটা তৈরি এবং কিছু গাইডলাইন থাকে। এই গাইডলাইনে কি বলছে, 3 নম্বরে বলছে ইহা অবিলম্বে কার্যকরী হইবে এবং 30 জুন 2024 পর্যন্ত বলবৎ থাকিবে। তার মানে এ কিন্তু আর জিন্দা থাকার কথা নাই, ইট ইজ দ্য ডেড কেস এই আইন অনুসারে। কিন্তু আমি বলছি কি,
আরো কিছু কথাবার্তা আছে পরে, সেইটা দেখেন আপনারা যদি পড়েন এখানে। তবে শর্ত থাকে যে উক্ত রূপ তারিখ অতিক্রান্ত হইবার পর নতুন আমদানি নীতি আদেশ জারি না হওয়া পর্যন্ত ইহার কার্যকারিতা অব্যাহত থাকিবে। বগোস্ট 3 নম্বরে কি করছে? 3 নম্বরকে আনলিমিটেড টাইম, ইনফিনিট টাইম পর্যন্ত এক্সটেনশন করে দিয়েছে। এখনো পর্যন্ত যেহেতু এর পরবর্তী ভার্সন আসে নাই, আমরা কি পড়বো? এটাই কার্যকরী আছে এবং এটাই পড়বো। ঠিক আছে? বাজারে এখনো কিনতে পাওয়া যায়। বাজারে এটা কিনতে পাওয়া যায়। সম্ভবত ৳১০০ থেকে ৳১৫০ দাম নেই। আমাদের সেগুনবাগিচার সামনেও পাওয়া যায়। আমাদের ১২ তলা বিল্ডিং যেটা, এখানেও পাওয়া যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে পাওয়া যায়। মতিঝিলে পাওয়া যায়। আপনারা বইগুলো কিনবেন। যদি না কিনতে পারেন, আমার কাছে দেয়া আছে এবং মোটামুটি উল্লেখযোগ্য যে জায়গাগুলো আমরা আমাদের চেষ্টা মতো হাইলাইট করার চেষ্টা করছি, এগুলো একটু পড়বেন। তাহলে আমরা কি দেখলাম? আমদানি নীতি আদেশ বাংলাতে তৈরি করা। এইটা ২০২৪ সালের ৩০শে জুনের মেয়াদ শেষ। কিন্তু যতদিন পর্যন্ত নতুন আইন না আসবে ততদিন পর্যন্ত একে মেনে চলতে হবে। এইজন্য এতে কি লেখা আছে সেগুলো আমরা একটু পড়ব। ঠিক আছে? প্রথম কথা হলো আমরা এগুলো পড়ে ফেলছি। দ্যা ইম্পোর্ট পলিসি অর্ডার কিচ্ছু না, ওখানে বাংলায় লেখা ছিল, আমি একটু ট্রান্সলেট করছি, এর বাইরে কিছুই নেই, মূল কথা এখানে লেখা আছে। দ্যা ইম্পোর্ট পলিসি অর্ডার 2021-2024 shall apply to all imports into the Bangladesh up to June 30, 2024. 2024 সালের 30শে জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন হবে। However, it will remain in force after the expiry of the validity until the new import policy order is issued. একই কথা। যতদিন পর্যন্ত নতুন ইস্যু না হচ্ছে ততদিন পর্যন্ত ও কার্যকরী থাকবে। তাহলে এর ভিতরে জেনারেল প্রভিশনস গুলো কি কি লেখা আছে? প্রত্যেক আইনের কিছু জেনারেল প্রভিশন থাকে। এই জেনারেল প্রভিশন গুলো, এই আইনের জেনারেল প্রভিশন গুলো আমরা পরে দেখব। সেগুলো একটু পরবর্তীতে দেখব, আমরা স্পেসিফিক দেখাবো, সেগুলো থাকে। এই আইনের সাধারণ নির্দেশিকা যেটা, সেটা থাকবে আমদানি সম্পর্কিত সমস্ত বিধিবিধান এখানে বলা থাকবে। এখানে কয়টা আমরা জেনারেল প্রভিশনস নিয়ে আসছি দেখেন, মোটামুটি 8টা। 8টা। প্রথম কথা হলো এইচএস কোড মাস্ট রিকোয়ার্ড ফর ইম্পোর্ট। আমরা এইচএস কোড নিয়ে একটু আলাপ করছি একদিন। সেটা হলো এইচএস কোডের অর্থ হচ্ছে হারমোনাইজড কমোডিটি ডেসক্রিপশন এন্ড কোডিং সিস্টেম। আমরা পড়বো এইচএস কোড নিয়ে, আমাদের একটা ডিটেইল ক্লাস হবে এইচএস কোড এবং ইনকোটার্মস নিয়ে, সেটাতে আমরা এইচএস কোড পড়বো। এইচএস কোড ছাড়া পণ্যের শ্রেণী বিন্যাস করা যায় না। আমদানির সময় করা যায় না, রপ্তানির সময় করা যায় না, মনে রাখবেন। এইচএস কোড is the very much important. লেটার অফ ক্রেডিট আমরা যেদিন পড়বো সেদিন দেখাবো এলসিতে কোথায় কোথায় এইচএস কোড লেখা থাকে এবং এইচএস কোড কিভাবে কাজ করে পণ্যের শ্রেণীবিন্যাসে। এইচএস কোড সংখ্যা না এইচএস কোড ডিজিট না এইচএস কোড অ্যালফাবেট, এইচএস কোড কিভাবে নির্ধারিত হয়, এইচএস এর ফলে এনওসি অন দ্য বেসিস অফ দ্য রাইট অফ রিফিউজাল। যদি কোনো এমন কোনো পণ্য থাকে যেটা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ থেকে অনুমোদনের দরকার আছে, তাহলে নিতে হবে, অন্য কোনো জায়গা থেকে লাগবে না। তা না হলে ফ্রিলি ইম্পোর্টেবল আইটেম হলে আপনি ফ্রিলি ইম্পোর্ট করতে পারবেন, কোথাও থেকে অনুমোদন লাগবে না। 3 নম্বর হচ্ছে প্রি শিপমেন্ট ইন্সপেকশন, প্রাক জাহাজীকরণ নিরীক্ষণ। যদি প্রয়োজন হয় আপনি করবেন, না হলে করবেন না। ইম্পোর্ট এট কম্পিটিটিভ রেট, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হলো আপনি যা ইচ্ছা সেই দামে আমদানি করবেন, এটা হবে না। আপনি প্রতিযোগিতামূলক দরে আদায় করতে হবে। আপনি কমেও আনতে পারবেন না, বেশি দামে আনতে পারবেন না। এটা কিভাবে হবে? কম্পিটিটিভ রেট কিভাবে হবে সেটা আইনে সুস্পষ্ট করে বলা আছে। আমরা তো ডিটেইল বলি নাই, এখানে ডিটেইল লেখার সুযোগও থাকে না, এই জন্য আমরা এটা দিয়ে দিয়েছি। আপনারা দেখি এটা কোথায় বলা আছে। সংজ্ঞার পরে থাকার কথা, যেহেতু সংজ্ঞাগুলো আমরা এখানে আনি নাই, আপনারা এখানে পড়বেন। আমরা প্রভিশনস গুলো একটু দেখব। আমরা প্রথম বললাম কি, আমরা প্রভিশনস গুলো একটা একটা করে দেখছি। সাধারণ শর্তাবলী
এইটা সাধারণ শর্তাবলী, এটা হচ্ছে প্রাক জাহাজীকরণ, প্রতিযোগিতামূলক দরে আমদানি। প্রতিযোগিতামূলক দরে আমদানি কিভাবে হবে দেখেন, আমি কি করছি আপনাদেরকে একটু হাইলাইট করে দিয়েছি। এটা হলো প্রতিযোগিতামূলক দরে আমদানির অর্থ হলো আপনি যখন কি করবেন, প্রাইভেট লেভেলে আমদানি করবেন তখন একরকম আইন, আপনি যখন পাবলিক লেভেলে আমদানি করবেন তখন আর একটা আইন। প্রাইভেট লেভেলে আমদানি করতে হলে আপনি তিন দেশ থেকে 3টা কোটেশন নেবেন। ওই কোটেশনের যেটা সর্বনিম্ন দাম সেইটা থেকে আপনাকে আনতে হবে। আর যদি আপনি পাবলিক লেভেল, পাবলিক মিন গভর্নমেন্ট লেভেলে আমদানি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ওপেন টেন্ডারিং এ যাইতে হবে। ওকে, এখন থেকে আমরা যে কথাগুলো বলছি সেগুলো ঠিক আছে কিনা। সার্বিক প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য আমদানি করিতে হইবে এবং আমদানিকারক আমদানিকৃত পণ্য বাবদ প্রদত্ত বা পদেয় মূল্য সংক্রান্ত দলিল দস্তাবেজ যে কোনো সময় আমদানি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট দাখিল করতে বাধ্য থাকিবেন। আমাদের ওটা দরকার নাই, প্রথম এইটুকু আমরা হাইলাইট করছি। সর্বাধিক প্রতিযোগিতামূলক, এখন সর্বাধিক প্রতিযোগিতামূলক দরে আমদানি করতে যে আপনি খারাপ মাল আনতে পারবেন না। আমাদের আইনে অন্য জায়গায় বলা আছে ইনফেরিয়র কোয়ালিটি শুড নট বি ইম্পোর্টেড, মিন নিম্নমানের পণ্য কোনো ক্রমে আমদানি করা যাবে না। আপনি সর্বনিম্ন দামে আনবেন কিন্তু ভালো দাম আনবেন। কি কি আমদানি করা যাবে, কি কি আমদানি করা যাবে না, সেটা এই আইনের পরিশিষ্ট ক এবং পরিশিষ্ট খতে বলা আছে। ওইগুলো আমরা এরকম মার্কিং করে দিয়েছি, আপনারা সেইগুলো দেখবেন কোনগুলো নিষিদ্ধ এবং কোনগুলো অনুমোদন নিয়ে আমদানি করা যায়, সেটা এই আইনের পরিশিষ্টতে বলা আছে শেষের দিকে। আপনারা যারা পড়বেন শেষের দিকে গেলে দেখতে পারবেন। হ্যাঁ, এইবার আমরা বলছিলাম প্রতিযোগিতামূলক দর। তাহলে প্রতিযোগিতামূলক দর কি? বেসরকারি খাতে অবারিত পণ্য সাহায্যের অধীন আমদানির ক্ষেত্রে অন্তত 2টি উৎস দেশের 3টি সরবরাহকারী বা ইন্ডেন্টনের নিকটেতে দরপত্র গ্রহণ করতে হবে। ঠিক আছে, এখানে দরপত্র মিন কোটেশন। ঠিক আছে, কোটেশন নিয়ে আপনি দুটো দেশ থেকে 3টে নেবেন। ঠিক আছে, 15,000 মার্কিন ডলারের নিচে যদি হয় তাহলে এটা লাগবে না, এটা লাগবে না। ঠিক আছে, আর সরকারি খাতে যদি হয়, আমি আগে থেকেই বলছি, উন্মুক্ত দরপত্র ছাড়া এইটা আপনি বাজার যাচাই ছাড়া, বাজার যাচাই কি করবেন? উন্মুক্ত দরপত্র দিয়ে। এই জন্য উন্মুক্ত দরপত্র করেই কেবল সরকারি খাতে আমদানি করা যায়। আমাদের দেশে আমরা অনেক সময় দেখছি সরকার টেন্ডার করে না, হয়তো সরকারের কোনো তারা প্রবিধান, কোনো বিধিবিধান তৈরি করে নিতে পারে। তবে আমদানি নীতি আদেশ যখন আমরা পড়বো, আমদানি নীতি আদেশ বলছে ভাই অবশ্যই তোমাকে কম্পিটিটিভ রেটে আমদানি করতে হবে। এখন কম্পিটিটিভ রেট কি? আমি দেখলাম বেসরকারি খাতের জন্য 2টো উৎস দেশ থেকে 3টা কোটেশন, আর সরকারি আমদানির জন্য অবশ্য উন্মুক্ত দরপত্র, আর বেসরকারি খাতের জন্য যদি ভ্যালু $15,000 নিচে হয় তাহলে এটা লাগবে না। গুড, এটা হলো কম্পিটিটিভ রেট। তারপরে আমরা লিখলাম কম্পিটিটিভ রেটের নামে তুমি খারাপ পণ্য আনতে পারবা না, কোনো সুযোগ নাই। আমাদের আইনে 2 জায়গাতে ইম্পোর্ট পলিসি অর্ডার এবং ফরেন এক্সচেঞ্জ গাইডলাইন 2 জায়গাতেই বলা আছে নো ইম্পেরিয়র কোয়ালিটি শুড বি ইম্পোর্টেড। ঠিক আছে, আজকে আমরা কিন্তু বেশি দ্রুত আজকে বলবো না, আজকে আমরা একটু আস্তে আস্তে বলবো এবং আস্তে আস্তে সেটা বলছি। আমরা গতদিন 2-1 জন বলছিলেন বুঝতে কিছু সমস্যা হয়েছে, যতটা সম্ভব আমরা স্লোলি যাব। এরপরে আপনারা কোনো জায়গায় বুঝতে না পারলে তো ডেফিনিট বলবেন, কোনো জায়গায় ডিফেক্টিভ থাকলে সেটুকু বলবেন, কোনো জায়গায় এলিউসিভ থাকলে ডেফিনিট সেটা বলবেন, কোনটা অধিকতর জানার প্রয়োজন থাকলে সেটাই বলবেন। মুখ বুজে থাকবেন না। মুখ বুজে থাকলে কি হয়, আমি যেটা মনে করি বলছি হয়তো ঠিক আছে, আসলে হয়তোবা ঠিক নাই। এইজন্য কোনো জায়গায় বুঝতে না পারলে সাথে সাথে সেটা বলবেন। এটা বললে কি হবে? ক্লাস রিচ হবে। আমি সবসময় ফ্যাসিলিটেট করি, অ্যাপ্রিশিয়েট করি। ক্লাসে অসঙ্গতি দেখলে সাথে সাথে সেটা আপনারা তুলে ধরবেন। এখন কি হলো? 3 নম্বর হলো ইম্পোর্ট অফ দ্য ইনকোটার্মস। এখানে ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্ট বললাম, এক্সপোর্টের ক্ষেত্রে একই হবে। ইনকোটার্ম ব্যবহার ছাড়া কোনো পণ্য আমদানি রপ্তানি বাংলাদেশে হবে না। ইনকোটার্মস কি? সেটা আমরা পড়বো। ইনকোটার্মস কে বলা হয় সেলস টার্ম
এই ইনকোটার্মস বললে বোঝা যায় এই পণ্যের দাম কোন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, এই চালানে আমদানিকারক এবং রপ্তানিকারকের ভূমিকা, দায়বদ্ধতা, ঝুঁকি কতটুকু আছে বোঝা যায়। এটাকে বলে ইনকোটার্মস। এটা তৈরি করে আমাদের গভর্নমেন্ট না, এটা তৈরি করে অবশ্যই একটা বিদেশি প্রতিষ্ঠান, সে হলো আইসিসি। ওই যে বললাম ইসিবিটিসি যে তৈরি করছে, এই ইনকোটার্মস সে তৈরি করছে, ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। আমরা ডিটেল পড়বো। 11টা ইনকোটার্মস এখন চালু আছে, ইনকোটার্মস 2020। আমাদের দেশে সবগুলোর অনুমোদন নাই, যেগুলো আছে সেইগুলো ঝুঁকি কতটুকু, সেইগুলো কতটুকু আমাদের বাণিজ্যকে ফ্যাসিলিটেট করে, আমরা সেটা পড়বো। এখন শুধু জানবেন ইনকোটার্মস ভেরি মাচ রিকোয়ার্ড ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এবং এই ইনকোটার্মসের সংখ্যা 11টা, অ্যালফাবেট দিয়ে 3টা অ্যালফাবেট দিয়ে ইনকোটার্মস প্রকাশ করা হয়। এরপরে হলো ইম্পোর্ট বাই মেনশনিং কান্ট্রি অফ অরিজিন। এটা বোঝার কিছু নাই। ইম্পোর্ট করতে হলে শুধু ইম্পোর্ট না, এক্সপোর্টে যেহেতু আমরা ইম্পোর্ট পলিসি অর্ডার করছি, এই জায়গায় ইম্পোর্ট শব্দগুলো আসছে। যখন আমরা এক্সপোর্ট পলিসি যাব তখন এক্সপোর্টের কথাগুলো লেখা থাকবে। হ্যাঁ, কান্ট্রি অফ অরিজিন মানে উৎস দেশ। এই পণ্য ইন্ডিয়ার তৈরি না পাকিস্তানের তৈরি না আমেরিকার তৈরি, চালানে, কার্টুনে, পণ্যের গায়ে, প্যাকিং এ, ডকুমেন্টসে সেটা লেখা থাকতে হবে। লেখা না থাকলে আমদানি অথবা রপ্তানি করা যাবে না। ইনস্ক্রিপশন অফ দ্য ইম্পোর্টার্স নেম, অ্যাড্রেস, ইথিন বিন মেন ইনডিলিউবল ইঙ্ক, অমোচনীয় কালি দিয়ে আমরা সহজের জন্য এটা লিখে নিই। যে চালান থাকবে সেই জায়গায় আমদানিকারক রপ্তানিকারকের নাম, ঠিকানা, বিন নাম্বার, টিন নাম্বার, আমাদের ইম্পোর্ট পলিসিতে আছে ন্যূনতম 2% কার্টুনের গায়ে সেটা লিখতে হবে। এটা আইন। আমি যা বলছি এগুলো আমার মুখের কথা না, এখানে লেখা আছে দেখেন, ইনকোটার্মস এর ব্যবহারের মাধ্যমে আমদানি। ঠিক আছে, এরপরে এইসব লেখা আছে, এগুলো আমরা ডিটেল আমরা পড়বো, আমাদের ক্লাস আছে, এই জন্য আজকে ডিটেল পড়লাম না। ঠিক আছে, এই দেখেন কান্ট্রি অফ অরিজিন। কান্ট্রি অফ অরিজিন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, আপনারা কয়েকজনে বলছিলেন যে ডিটেল লিখে দিলে আমাদের জন্য ভালো হয়, এই জন্য আপনাদেরকে আমি আগে দিয়ে দিয়েছি। আজকে গ্রুপে পেয়েছেন আপনারা, এগুলো পেয়েছেন তো? না স্যার, এগুলো পাইনি তো আজকে। কেন? লেকচার 3 শিটটাও পাইনি, এটাও পাইনি। স্যার এটা আমাদের পাইনি, গত ক্লাসে পাইনি স্যার। গত ক্লাসে তো স্যার লেকচার 2 শিট আর হলো ইউসিপি 600 2007, এটা তো দেওয়া হয়েছিল স্যার, বলছিলেন এই সপ্তাহে ক্লাসের আগে দিবেন, কিন্তু আজকে স্যার এটা পাইনি। আমি তো দিয়ে দিয়েছি। আপনারা কি লেকচার গ্রুপ 3ও চেক পাইনি স্যার, করছেন? ইম্পোর্ট পলিসির আইনটাও পাইনি, এটা শিটটাও ওটা পাইনি স্যার। পাইনি স্যার। এটা না হলে আপনারা ইয়ে করবেন কি করে, আপনারা ধরবেন কি করে? আপনারা এই জন্য তো চুপ থাকেন, স্যার কথা বলতে পারেন না। এটা স্যার দুপুরের দিকে যদি দিয়ে দিত সেক্ষেত্রে প্রিন্ট আউট দিয়ে নিয়ে এসে সামনে রাখলে আমি তো বুঝতে কালকে দিয়ে এবং দিয়েছি। সহজ হতো স্যার। স্যার আমি পাইনি একটু স্যার। স্যার আপনি দেওয়ার সময় একটু বলে দিবেন যে ক্লাসের আগে, লাঞ্চের আগে যেটা দিয়ে দেয় স্যার, আমি তাহলে আমরা আমি প্রিন্টে বলেও নিয়ে আসতে ওই যে পারবো। সাজিদ সাহেব তো বাড়িতে, এই জন্য মনে হয় একটু মিসিং হয়েছে। ঠিক আছে, আচ্ছা আপনাদের কোনো গ্রুপ আছে? না স্যার, আসসালামু আমাদের আলাইকুম তো গ্রুপ স্যার। নেই স্যার। হুম, হ্যালো। হ্যাঁ বলেন। স্যার আপনি একটু আমাকে দিয়ে দিলে, এই ক্লাসটা তো আমি কন্ডাক্ট করছি, সাজ্জাদ ভাই সবগুলোতে এঙ্গেজ থাকে না। আমাকে দিলে মানে আমি তো আপনাকে লিংকটা দিয়েছি, আমাকে দিলে আমি দিয়ে দিতাম স্যার। ওটা মানে হচ্ছে আপনি কি, আমাকে প্রতি আচ্ছা ক্লাসের আগে যদি তাহলে আগে দিয়ে দেন। আপনি ওই যে হচ্ছে কি সবারে তো ইয়ে নিয়ে আপনার নামটা লিখে, হ্যাঁ একটু দিয়ে দেবেন, তাহলে আমার জন্য সুবিধা। আমি কিন্তু ওই আমি যে স্যার আমার নাম লিখে সাজিদ সাহেবের হোয়াটসঅ্যাপে দিয়ে গ্রুপে দিচ্ছি দিছি। স্যার। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিচ্ছি স্যার আমার নাম লিখে, আপনি এই তাহলে এরপর। এক্ষুনি রাইট, এক্ষুনি জি জি, দেন, আমি এক্ষুনি আপনাকে ইয়ে করে দিচ্ছি। ওকে আপনি এক্ষুনি দেন। হ্যাঁ, এটাতে ঠিক আছে দেবো তাই তো? একটু 1 মিনিট লাইনে থাকবেন, 1 মিনিট লাইনে ঠিক আছে। থাকবেন, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। এটা হলো, আপনি একটু লিখেন, আমাকে একটু লিখে দেন। ওকে, তাহলে এটা হয় কি, আসলে মেটেরিয়াল না থাকলে আন্ডারস্ট্যান্ডিং সামহাউ বিকামস দ্য ডিফিকাল্ট। হ্যাঁ, এটা এর জন্য আপনারা চুপ থাকবেন, তাহলে কিছুই হবে না। এটা একটু দেখে নেন, সবার কাছে দিয়ে দিয়েছে এটা, সবাই একটু প্রিন্ট করবেন, পড়বেন। হ্যাঁ, এটা গেল। তাহলে কান্ট্রি অফ অরিজিনের অনেক কিছু ডিটেল লেখা আছে, এরপরে অনেক কিছু আছে। এই পরে দেখেন আমদানিকারকের নাম, ঠিকানা, টিআইএন, ইউটিন এগুলো থাকতে হবে। হ্যাঁ, এই দেখেন লেখা আছে শতকরা 2 ভাগের উপরে আমদানিকারকের নামটি অমোচনীয় কালি দ্বারা
এই যে অমোচনীয় কালি দ্বারা লেখা থাকতে হবে। ঠিক আছে, এরপরে আরো কিছু কন্ডিশন আছে, আমরা অত ডিটেল পড়তে গেলে তো পারবো না। এই জন্য আপনাদেরকে আমরা গাইডলাইনটা দেব, আর সেই অনুসারে পড়তে হবে। 8 নম্বরে বলা আছে ইন্স্যুরেন্স। অবশ্যই আমাদের আইন বলছে ইন্স্যুরেন্স ছাড়া আমাদের কি হবে, আমদানি করা যাবে না, রপ্তানি করা যাবে না। আইনে বলা আছে বাংলাদেশে যদি আপনি ইম্পোর্ট করতে চান, বাংলাদেশের কোম্পানি থেকে আপনাকে ইম্পোর্ট নিতে হবে। যদি বেসরকারি কোম্পানি হয়, পাবলিকলি না হয়, মেইন প্রাইভেট কোম্পানি যদি ইম্পোর্ট করে, তাহলে বাংলাদেশের অনেকগুলো বেসরকারি কোম্পানি আছে, সরকারি কোম্পানি আছে, সেইগুলো থেকে কাবা নোট নিলে হবে। কিন্তু যদি সরকারি কোম্পানি হয়, সরকার যদি কোনো ইম্পোর্ট করে, তাহলে সরকারি কোম্পানি থেকে ইন্স্যুরেন্স কাভার নোট নিতে হবে। এখন বাংলাদেশের সরকারি কোম্পানি কোনটা? সাধারণ বীমা কর্পোরেশন। হ্যাঁ, সরকার যখন ইম্পোর্ট করবে তখন সরকার ইন্স্যুরেন্স নেবে সাধারণ বীমা কর্পোরেশন থেকে। আর বেসরকারি খাত যখন করবে তখন অনেকগুলো বেসরকারি কোম্পানি আছে, তারা নেবে। কোনো ক্রমে বিদেশ থেকে, বিদেশি কোম্পানি থেকে কাভার নোট নেওয়া যাবে না, যদি স্পেসিফিক সরকারের অনুমোদন না থাকে। দু এক জায়গায় আছে, সেটা আমরা যদি পরবর্তীতে ডিটেল সুযোগ হয় আমরা সেটা পড়বো। এখন আপাতত মনে রাখবেন, আমদানি করতে হলে আমার ইন্স্যুরেন্স লাগবে। এই ইন্স্যুরেন্স আমাকে লোকাল কোম্পানি মিন বাংলাদেশ কোম্পানি থেকে নিতে হবে। এই কোম্পানি যদি সরকার ইম্পোর্ট করে তাহলে সরকার নেবে সাধারণ বীমা থেকে। আর যদি বেসরকারি কোম্পানি করে তাহলে বেসরকারি কোম্পানি থেকেও নিতে পারে, সাধারণ বীমা থেকেও নিতে পারে। তাহলে আমরা যে আমদানি করব, হ্যাঁ, এই আমদানির টাকাটা কিভাবে, তো ফর পেমেন্ট করতে হবে না? পরিষ্কার করে আইনে বলা আছে ক্যাশ এক্সচেঞ্জ দিয়ে করতে হবে। মিন আমি যে আমদানি করব, ব্যাংকে আমি টাকা জমা দেব, এই টাকা ব্যাংক কনভার্ট করবে, করে ফরেন কারেন্সিতে লেনদেন করবে। মিন আমার ইম্পোর্ট হবে ক্যাশ ফরেন কারেন্সিতে। তবে এর সাথে সাথে আরো কিছু ভাবে আমদানি করা যায়, সেটা হলো ফরেন কারেন্সি অ্যাকাউন্টস মেইনটেইনড বাই দ্য বাংলাদেশ এক্সপ্যাট্রিয়েট ওয়ার্কিং লিভিং অ্যাব্রোড। এটার এই লাইনের বাংলা হচ্ছে, আমাদের দেশে যে সমস্ত প্রবাসীরা আছে, এক্সপ্যাট্রিয়েট মেইন প্রবাসী যারা আছে, প্রবাসী অর্থ বাংলাদেশের লোক মালয়েশিয়াতে থাকে, তার যদি ইনকাম সেখানে থাকে, বৈধ হয়, ওই টাকা দিয়েও বাংলাদেশে আমদানি করা যাবে। ঠিক আছে, মিন বাংলাদেশে আমদানি পণ্যের পেমেন্ট মালয়েশিয়া থেকে দেওয়া যাবে যদি আইন কভার করে। এক্সটার্নাল ইকোনমিক এইড, কমোডিটি এইড, লোন, গ্রান্ট। কোন দেশ যদি বাংলাদেশকে লোন দেয়, গ্রান্ট দেয়, মঞ্জুরি দেয়, সেভাবেও আমদানি করা যাবে। সাহায্য, এগুলোর বিনিময়ে আমদানি করা যাবে এবং বাংলাদেশকে দেয়ও। কমোডিটি এক্সচেঞ্জ, বার্টার এন্ড স্পেশাল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, এসটিএ। আপনাদের ধারণা আছে বার্টার এন্ড স্পেশাল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট কারোর জানেন এগুলো কি? অনেকে আমার মনে হয় জানেন, বলেন তো একটু, কেউ জানেন কিনা না স্যার, বার্টার কি? কারো বাটার নলেজ স্যার নাই তো বার্টার? আছে আছে, সবারই আছে দেখি। স্যার বাটার তো এটা শব্দ মনে হয় স্যার বাটার মাখন স্যার। হ্যাঁ, বার্টার কি বলেন? স্যার এটা কি হুন্ডির বার্তা কোন এটার সাথে কোনো কিছু নাকি স্যার? শোনেন আমরা বলি, ওই আমরা যখন এসএসসি পরীক্ষা দিলাম, বললেন আপনারা সবাই এসএসসি পাস করছেন না? এসএসসি পাস করছেন আপনারা সবাই? জি স্যার। না করেননি? তো ভাই করেননি তো মনে হচ্ছে। জি করছে স্যার। দেখো কথা বলেন হ্যাঁ না স্যার, কেন? এসএসসি পাস না করলে স্যার মাস্টার্স কমপ্লিট করলাম কিভাবে? তো এইটাই তো, তা মনে অবশ্যই হচ্ছে তো করছি স্যার। করেননি। বলবেন, কথা বলেন, গায়ে জোর থাকতে হবে। ইয়েস আমরা পাস করছি, তাই না? তা না বললে হবে তো পাস না করে আপনি ইন্টারমিডিয়েট ভর্তি হয়ে গেছেন। না স্যার, গল্প আছে না, বাপ ছেলেরে ভর্তি করতে গেছে, আয়েতে কত বিয়েতে কত, তো আয়েতে লাগে 500 টাকা, বিয়েতে লাগে 550 টাকা, তো বাপ বললো 50 টাকার জন্য আয় ভর্তি হয়ে লাভ কি, একবারে বিয়েই করে দাও। ঠিক আছে না? জি স্যার। এই গল্প তো শুনছেন, জি স্যার। স্যার অনেকেই শুনছেন। তা আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম, সেই সময় জি স্যার। আমাদের স্কুল ছিল সেন্টার এবং উপজেলাতে একটা মাত্র গভর্নমেন্ট স্কুল, আরো বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আসতো, পরীক্ষা দিত। তো আমাদের ছিল হাই স্কুল, বয়েজ স্কুল। তো এই স্কুলে অনেক অনেক, এখন 4-5টা সেন্টার হয়েছে, তখন মাত্র একটা সেন্টার ছিল, প্রায় 100-150 মতো স্কুলের স্টুডেন্ট এখানে পরীক্ষা দিত। তো একদিন যখন ফিজিক্সের একটা ভাইবা সম্ভবত,
এক ভদ্রলোক, এক টিচার ভাইবা নিচ্ছে। আমি টিচারকে আমরা চিনি না। তো আমরা পরীক্ষা দিচ্ছি, অন্য স্কুলের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে। তো একটা মেয়ে পরীক্ষা দিচ্ছে। তো সে টিচার এসে বললে, তোমার কি পরীক্ষা এটা? কয়, স্যার এটা তো ব্যবহারিক। খাতার উপরে লেখা আছে ব্যবহারিক, বাংলায় লেখা থাকতো। কয়, ব্যবহারিকের ইংরেজি কি? কয়, আমি তো জানি না। টিচার বললে, তুমি তো জানো। এই মেয়ে কয়, না স্যার আমি জানি না। টিচার বলে, না তুমি জানো। তারপরে বলে, না তুমি অবশ্যই জানো। কয়, স্যার সত্যিই আমি জানি না। তো এটা নিয়ে মোটামুটি সবার যেহেতু প্র্যাকটিক্যাল তো আর এত সেনসিটিভ পরীক্ষা থাকে না, সবার একটু সেদিকে মনোনিবেশ হইছে। তারপরে টিচার বলছে, আমি যদি এখন বলে দিই তুমি বলবা যে আমি এটা জানতাম। তাই মেয়ে জি বলে যে, স্যার, অবশ্যই আমি জানি না, আমি জানি না। আমাদের অবস্থা হচ্ছে তাই স্যার। হ্যাঁ, স্যার বলছে এটা ইংরেজিতে প্র্যাকটিক্যাল। ওই মেয়ে অবচেতন মনে বলে ফেলছে, স্যার আমি তো জানতাম। এই যখন বলছে অবচেতন মনে, স্যার আমি জানি, আমি জানতাম, তখন পুরো ক্লাসে সে কি হাসি। হ্যাঁ, তো এটা হইলো আপনাদের বার্টার। আপনারা সবাই জানেন বার্টার, জানেন, কিন্তু হয়তো এক্সপ্রেশন আসছে না। বার্টার হইলো আমি পণ্য বা কেনা বেচা করব, পণ্য দিয়ে পণ্য। ঠিক আছে না? আমার কারেন্সি নাই। যখন কারেন্সি ডেভেলপ করেনি তখনও কিন্তু ফরেন এক্সচেঞ্জ ছিল। ঠিক আছে? এক দেশের সাথে আরেক দেশের বাণিজ্য হতো। এক বাড়ির সাথে আরেক বাড়ির হতো, এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলির হতো। ঠিক আছে? এই ফ্যামিলি যেটা হলো, আমার দেশে কি আছে? আমার দেশে রেডিমেড গার্মেন্টস আছে, কিন্তু আমার আমার মেশিন নাই, আমার যুদ্ধ বিমান নাই। আমি রাশিয়াকে বললাম, ভাই তুমি এই 2 কন্টেইনার রেডিমেড গার্মেন্টস দাও, আর তুমি আমাকে আমাকে কিছু মেশিন দাও। ঠিক আছে? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ খুবই দুর্বল ছিল, তখন আমরা রাশিয়ার সাথে পাট দিয়ে প্রচুর পরিমাণ গম এবং সমরাস্ত্র পাকিস্তান থেকে রাশিয়া থেকে নিয়ে আসছি। এটাকে বলে বার্টার। বার্টারের অর্থ হলো লেনদেন করব, কিন্তু টাকা দেব না, পণ্য দেব, পণ্যের বিনিময়ে পণ্যের কেনাবেচা। ঠিক আছে? এটা হলো বার্টার। এটা প্রত্যেকের জানা আছে না? আমার তো মনে হয় প্রত্যেকেরই জানা আছে। ঠিক আছে? আর স্পেশাল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, যেটা সরকারের সাথে সরকারের যদি কোনো চুক্তি থাকে, সেই চুক্তির বিনিময়ে যেগুলো হয় সেগুলো আইন অনুমোদন দিছে। ফান্ড provisions for financing import unless otherwise specified, the importer shall import primarily against cash foreign exchange। এইবার বলছে, এই যত কথাবার্তা গুলো 2 থেকে 4 পর্যন্ত বললাম, যদি আমদানি নীতি সুস্পষ্ট ভাবে কাউকে সমর্থন না করে, তাহলে আমাদের আমদানি হবে ক্যাশ ফরেন এক্সচেঞ্জ। ঠিক আছে? তার মানে ক্যাশ ফরেন এক্সচেঞ্জ হলে যদি আপনি নগদ টাকায় আমদানি করেন, আপনাকে এই কোনো শর্ত মানা লাগবে না। কিন্তু যদি ক্যাশ ফরেন এক্সচেঞ্জের বাইরে আমদানি করতে চান, তাহলে আমদানি নীতি এবং অন্যান্য নীতিতে যেই কন্ডিশন, যে শর্তগুলো আছে, সেগুলো আপনাকে পরিপালন করতে হবে। এইবার একটা জিনিস বলবো, আমদানি করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে আমদানি নীতি আদেশ অনুসারে। হ্যাঁ, সেটা হলো আমরা একটু পড়বো। এই ডকুমেন্টস গুলো ছাড়া আমদানি করা যাবে না। সবগুলো যে একবারে লাগবে ব্যাপারটা তা না, তবে এই জিনিসগুলো লাগবে। প্রথম কথা হলো, ফর পাবলিক সেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইভেট সেক্টরস রিকোয়ার্ড দ্য ফলোইং ডকুমেন্টস। পাবলিক সেক্টরে লাগবে, প্রাইভেট সেক্টরে লাগবে। আপনি যখন প্রথম ব্যাংকে যাবেন, আপনার লেটার হ্যাড পেড দিয়ে একটা অ্যাপ্লিকেশন ব্যাংকের কাছে করতে হবে। আমরা এটা দেখাবো যেদিন আমরা ইউসিবিডি পড়বো, আমরা এলসি ওপেনিং পড়বো, এলসি মেকানিজম, লেটার অফ ক্রেডিট মেকানিজম যেদিন পড়বো, সেদিন এই লেটার হ্যাড প্যাডে কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। হ্যাঁ, এগুলো মনে রাখবেন, আমি বলছি আপনাদেরকে দেখাতে চাই, দেখাবো। বি নম্বরে বলা আছে ব্যাংক প্রেসক্রাইব ফর্ম। ব্যাংক একটা ফর্ম দেবে, সেই ফর্মটা আপনি ফিল আপ করবেন। ওই ফিল আপ অনুসারে কি হবে, লেটার অফ ক্রেডিটটা টাইপ হবে এবং পাসিং হবে। হ্যাঁ, এটা ঠিক আছে।
এবার হলো ভ্যালিড, এখানে লিখছি ভ্যালিড, কি লাগবে? ইনডেন্ট লাগবে। ইনডেন্ট কি? ইনডেন্ট হলো ক্রেতা এবং বিক্রেতার প্রতিনিধি, বিক্রেতা এবং বিক্রেতার ভিতরে মালের কোটেশন। পণ্য বা সেবা কেনা বেচা হওয়ার আগে দুই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে, ক্রয়কারী এবং বিক্রয়কারীর ভিতরে যে কোটেশন হবে, চুক্তি হবে, সেটাকে বলে ইনডেন্ট। এইবার বলছে প্রোফর্মা ইনভয়েস। তাহলে প্রোফর্মা ইনভয়েস কি? একই জিনিস, ক্রেতা এবং বিক্রেতার ভিতরে কোটেশন, পণ্য কেনা বেচার আগে। সেল পারচেজ কন্ট্রাক্ট, এটাও তো বুঝছি ক্রেতা এবং বিক্রেতার ভিতরে চুক্তি। তাহলে তিনটা জিনিসই তো এক, তাহলে আলাদা আলাদা নাম হলো কেন? একটা প্রশ্ন না? বলেন, শুনতে পাচ্ছেন আমার কথা? শুনছেন তো? জি স্যার। জি স্যার, জি তিনটা স্যার জিনিস শুনতেছি কি? স্যার। তিনটা জিনিসে আমরা এটা আলাদা আলাদা দেখাবো। আমদানি নীতি আদেশে, আমদানি নীতি আদেশে তিনটা জিনিসের কথাই বলা আছে। আমদানি নীতি আদেশের কথাই বলা আছে যে আমদানি নীতি আদেশে তিনটা জিনিসের কথাই বলা আছে। আমরা যখন দেখব সেখানে আমরা টোটালি আলাপ করব এবং দেখাবো আমদানি নীতি আদেশে তিনটা জিনিসের কথা বলা আছে। আমার কি হবে? আমার ইন্ডিয়ান থাকতে হবে, আমার প্রোফর্মা ইনভয়েস থাকতে হবে। এখানে বলা আছে, সংজ্ঞাতে বলা আছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি, দেখেন এখানে পাই কিনা। হ্যাঁ, ক্রয় বিক্রয় চুক্তি। ক্রয় বিক্রয় চুক্তি প্রতিনিধি এবং রপ্তানিকারক বা বিক্রেতা বা সরবরাহকারী অথবা উহাদের আইনানুগ প্রতিনিধির মধ্যে সম্পাদিত চুক্তি, সেলস কন্ট্রাক্ট, প্রোফর্মা ইনভয়েস, ইনডেন্ট অফার ইত্যাদি যে নামেই অভিহিত হোক না কেন, যেইখানে চুক্তির সম্পাদনের তারিখ, চুক্তির মেয়াদ সুনির্দিষ্ট থাকবে এবং চুক্তিতে আমদানিকারক বা তাহার আইনানুগ প্রতিনিধির স্বাক্ষর থাকবে। এটা অনেক বড় কথা, সোজা কথা। এখানে তিনটা জিনিসই বলা আছে, সেলস পারচেজ কন্ট্রাক্ট, প্রোফর্মা ইনভয়েস এবং ইনডেন্ট। তার মানে কথা হলো এটা একটা চুক্তি, ক্রয় বিক্রয় চুক্তি। এই ক্রয় বিক্রয় চুক্তিটা, এই ক্রয় বিক্রয় চুক্তি আমাদের আমদানি নীতি আদেশ 21-24 আগে ছিল না, শুধু বলা ছিল প্রোফর্মা ইনভয়েস এবং ইনডেন্টের মাধ্যমে লেটার অফ ক্রেডিট স্থাপন করা যাবে। তো যেহেতু আমাদের দেশে ক্রয় বিক্রয় চুক্তি ব্যাপকভাবে প্রচলিত, এই জন্য এবার ক্রয় বিক্রয় চুক্তিটা আনা হয়েছে। সোজা কথা হলো ক্রয় বিক্রয় চুক্তি হলো একটা কোম্পানির সাথে আর একটা কোম্পানির যখন পণ্য বা সেবার কেনা বেচার কোটেশন হবে, একটা একটা কন্ট্রাক্ট হবে, সেটা হলো প্রোফর্মা ইনভয়েস অথবা সেল পারচেজ কন্ট্রাক্ট, মোটামুটি একই। সেল পারচেজ কন্ট্রাক্টকে সাধারণত ইন্টারন্যাশনালি বলা হয় প্রোফর্মা ইনভয়েস, মিন ইনভয়েসের আগে, ফাইনাল ইনভয়েসের আগে সেটা হচ্ছে বলা হয় প্রোফর্মা। এখানে একটা দাগ, প্রোফর্মা মানে ফাইনাল ইনভয়েসের আগে হওয়ার একটা ইনভয়েস, এটাকে আমরা কেউ কেউ পিআই বলি, আইনের ভাষায় এটাকে পিআই বলা হয়। তাহলে দেখলাম সেল পারচেজ কন্ট্রাক্ট আর প্রোফর্মা ইনভয়েস মোটামুটি এক। সেল পারচেজ কন্ট্রাক্ট আবার পৃথিবীর অনেক দেশ চেনে না, বোঝে না, এজন্য সাধারণত আমরা লেটার অফ ক্রেডিট স্থাপনের জন্য প্রোফর্মা ইনভয়েস শব্দটা ব্যবহার করি। যা সেল পারচেজ কন্ট্রাক্ট মোটামুটি সেটাই প্রোফর্মা ইনভয়েস। তাহলে ইনডেন্ট কি? আমরা এখানে দেখব ক্রেতা এবং বিক্রেতার ভিতরে চুক্তির কথা বলছি আমরা। ইনডেন্টের ক্ষেত্রে একটু পার্থক্য হলো, ধরেন রাশিয়ায় একটা কোম্পানি আছে, রাশিয়া আমেরিকায় একটা কোম্পানি আছে, যেরকম ধরেন আমেরিকার একটা বড় কোম্পানি কার্গিল, এরা কি করে? কার্গিল তাদের গম বিক্রি করে। কার্গিল বাংলাদেশে যদি কোনো এজেন্ট নিয়োগ করে, ওই এজেন্ট কার্গিল আমেরিকার পক্ষে বাংলাদেশ থেকে প্রোফর্মা ইনভয়েস ইস্যু করতে পারে, সেইটাকে বলবো ইনডেন্ট। আমার কথা কি বোঝা গেছে? এই প্রোফর্মা ইনভয়েসে ইন্ডিয়ান যদি লেখা থাকে, সেখানে এজেন্টের নাম লেখা থাকতে হবে। এটা আমরা যেদিন আজকে আমরা দেখাবো না, আজকে আমাদেরকে একটু মোটিভেশন রেখে দিই। যেদিন আমরা ডিটেল আলাপ করব, আমরা যেদিন ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ওপেনিং দ্য লেটার অফ ক্রেডিট, সেই দিন আমরা দেখাবো। হ্যাঁ, আপনারা মনে রাখবেন, যদি মনে রাখতে পারেন আমার কাছ থেকে দেখে নিতে পারেন, তাহলে এটা মাথার ভিতরে আপনাদের গেঁথে থাকবে। তাহলে দেখলাম ইন্ডেন্ট। ইনডেন্ট হবে কি? ইনডেন্ট হলো ক্রেতা এবং বিক্রেতার ভিতরে চুক্তি হবে না, বিক্রেতার লোকাল প্রতিনিধির সাথে ক্রেতার চুক্তি হবে, কিন্তু সেখানে বিক্রেতার নাম থাকতে হবে, আবার লোকাল এজেন্টের নামও থাকতে হবে। এটা হলো ইনডেন্ট। প্রোফর্মা ইনভয়েস হচ্ছে ক্রেতা বিক্রেতার চুক্তি,
আমাদের এইটা প্রোফার্মা ইনভয়েস কিভাবে হবে, এইটার ইউনিভার্সাল কোনো স্ট্রাকচার নাই, কিন্তু আমাদের আমদানি নীতি আদেশ 3টা জিনিস বলছে, ইউসিপিডিসিও 3টা জিনিস বলছে, যে এখানে চুক্তি সম্পাদনের তারিখ থাকতে হবে, চুক্তির মেয়াদ কতদিন থাকতে হবে সেটা, আর আইনানুগ প্রতিনিধির স্বাক্ষর থাকতে হবে। 3টা জিনিস। আমরা যেদিন প্রোফার্মা ইনভয়েস আমি আজকে দেখালেও দেখাতে পারতাম, আজকে দেখাচ্ছি না। আপনারা মনে রাখবেন, যেদিন আমরা ডকুমেন্টস নিয়ে আলাপ করব, ডকুমেন্টস এর দিন সেগুলো দেখাবো। ইন্স্যুরেন্স কভার নোট আমরা লাগবে, ভ্যালিড ইন্স্যুরেন্স কভার নোট লাগবে, সেটা তো আমরা ইন্স্যুরেন্সে আলাপ করছি। আপনি ব্যাংকে যদি লেটার অফ ক্রেডিট স্থাপন করতে চান, সেই ব্যাংকের একটা স্যাংশন অ্যাডভাইস লাগবে, আপনার অনুমঞ্জুরি থাকতে লাগবে। মেম্বারশিপ সার্টিফিকেট ফ্রম দ্য ট্রেড বডিজ। আমাদের দেশে 2 ধরনের ট্রেড বডি আছে, একটা হলো চেম্বার অফ কমার্স আর একটা হলো পণ্য ভিত্তিক অ্যাসোসিয়েশন। এই পণ্য ভিত্তিক অ্যাসোসিয়েশন যেরকম ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, কম্পিউটার অ্যাসোসিয়েশন, বিজিএমইএ, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, বিকিএমইএ, এরকম প্রায় 450-500 পণ্য ভিত্তিক অ্যাসোসিয়েশন আছে। এইটা মেম্বারশিপ আপনার লাগবে, অথবা ঢাকা চেম্বার অফ কমার্স অথবা রংপুর চেম্বার অফ কমার্স, এদের মেম্বারশিপ আপনার লাগবে। আইআরসি, ইআরসি। আইআরসির অর্থ হলো ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আমদানির জন্য এটা অবশ্যই লাগবে, আমদানি নিবন্ধন নম্বর। আর ইআরসি, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এইটা ছাড়া আমদানি রপ্তানি করা যাবে না। ইন্স্যুরেন্স পলিসি, আমরা প্রথম বলছিলাম ইন্স্যুরেন্স কভার নোট। এই ইন্স্যুরেন্স কভার নোট লাগবে লেটার অফ ক্রেডিট স্থাপন করার জন্য, রিলিজ করব তখন লাগবে ইন্স্যুরেন্স পলিসি। এইবার আমরা এই পর্যন্ত আলাপ করলাম। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা কারোর? কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন অথবা জানার? না স্যার, আপনি আলোচনা ই করেন স্যার, শোনে না ডিসকাশন করেন স্যার। সব বুঝলে প্রশ্ন থাকে না, কিছুই না বুঝলে প্রশ্ন থাকে না। এখন আপনারা যে কোন লাইনে সেটা তো বুঝতে পারছি না আমি। প্রথম লাইনে না দ্বিতীয় স্যার, লাইনে? স্যার আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম স্যার। জানেন? হ্যাঁ। স্যার এই যে বার্টার যেটা পণ্য বিনিময় প্রথা, এটা কি স্যার এখনো আছে? এটা তো স্যার অনেক আগে ছিল, এখনো কি এটা আছে স্যার? হ্যাঁ, কারেন্সি ক্রাইসিস গভর্নমেন্ট বললো না, এটা হলো দুটো রাষ্ট্র ডিসিশন নেবে, তারা করবে কিনা, ডেফিনিট আছে। এটা ইন্টারন্যাশনাল ট্রেডের একটা আইন অনুমোদন দিচ্ছে। আপনি কেন বলবেন আছে কিনা? সন্দেহ করার কোনো অবকাশ নেই, আমরা আইনে পড়লাম না। জি স্যার। ঠিক আছে না? আছে, ওটা আছে। এখন কথা হলো, ক্যাশ তো সারা দেশে অ্যাকসেপ্টেবল। এখন পণ্য দিয়ে পণ্য, এটার অনেক রেগুলেশনস আছে, অনেক পিছুটানো আছে। আমি এটার দাম কিভাবে নির্ধারণ করব? আমি বললাম আমার এক কন্টেনার ক্লথ আছে, রেডিমেড গার্মেন্টস আছে, এটার দাম ইকুইভ্যালেন্ট $10,000। আপনি ইন্ডিয়া থেকে বললেন ভাই এটা 10,000 না, এটা 8,000। এটা নিয়ে ক্যাশে খুব দর কষাকষি করা যায়, কিন্তু বাটারে এরকম তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ছাড়া হয় না, এটা ব্যক্তি টু ব্যক্তি করতে পারবেন না। বাটার হবে, বাটার সাধারণত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট করে। ঠিক আছে? জি স্যার। স্যার এই স্পেশাল ট্রেডিংটা একটু বলবেন স্যার আরেকবার? হ্যাঁ, স্পেশাল ট্রেডিংটা? স্পেশাল ট্রেডিং না, স্পেশাল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, ওইটার মতো। অ্যারেঞ্জমেন্ট। সরকার যদি কোনো ট্রেড কে অ্যারেঞ্জ করে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সেটা করা যাবে। ঠিক আছে? জি স্যার, ওই বাটারের ক্ষেত্রে। স্পেশাল ট্রেড অ্যারেঞ্জমেন্ট, স্পেশাল ট্রেড অ্যারেঞ্জমেন্ট সরকার যদি নিজস্ব প্রয়োজনীয় কিছু করে, সেটাতে করা যায়। সেটা হয়তো এমন কিছু যেটা চালু নাই, সরকার নতুন করে দিল, অনুমোদন দিল, আপনি করলেন। ঠিক আছে? যেরকম আমাদের স্টক এক্সচেঞ্জ করছিল কমোডিটি এক্সচেঞ্জ, তো চালু হয় নাই। বসুন্ধরা অনেক চেষ্টা করছিল, একটু অনুমোদন নিয়েছিল,
করতে পারিনি। এইরকম যদি হয়, হয় কি আইন এবং পলিসি যখন সরকার করে সম্ভাব্য সকল প্রকার সুযোগ আইনে রাখা হয়। যাতে কারণ আইন সংশোধন করা তো খুব কঠিন, সংশোধন করা না লাগে। ঠিক জি আছে? স্যার। এখন আমরা এত সময় ইম্পোর্টের প্রভিশনসটা পড়লাম, এবার প্রসিডটা পড়ব। কি করলে, কি কাগজ হলে আপনি আমদানি করতে পারবেন, কি শর্ত মানলে আপনি আমদানি করতে পারবেন। আমাদের ইম্পোর্টের এবং এক্সপোর্টের স্টুডেন্ট হিসাবে এটা জানা কিন্তু থিওরি খুব দরকার। আমরা ডিপে যাব না, শুধু পড়বো। আপনারা যদি কোনো জায়গায় কোয়েশ্চেন থাকে সেগুলো জিজ্ঞেস করবেন। ১ নম্বর হলো, যদি আপনি আমদানি করতে চান, আপনার আমদানির জন্য কোনো লাইসেন্স লাগবে না। কোনো কর্তৃপক্ষ যদি সুনির্দিষ্ট কোনো বিষয়ের কথা না বলে, আপনার কোনো লাইসেন্স লাগবে না, ফ্রিলি ইম্পোর্ট করতে পারবে লাইসেন্স ছাড়া। তবে আপনার একটা নিবন্ধন লাগবে। যেরকম আমরা এখানে বলছি লাইসেন্স লাগবে না, একটু পরে আপনারা ভালো করে প্রশ্ন করতে পারবেন। এই যে IRC লাগবে, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মিন আপনার নিবন্ধন লাগবে, কিন্তু লাইসেন্স লাগবে না। আর আমরা এলসিতে এটা বারবার পড়বো, যদি আপনি ইম্পোর্ট করতে চান, ইররিভোকেবল অপ্রত্যাহারযোগ্য এলসি স্থাপন করে আমদানি করা যাবে। আমাদের ইউসিবিটিসি 600 এ একই কথা বলা আছে, আমাদের ফরেন এক্সচেঞ্জ গাইডলাইনে একই কথা বলা আছে, সারা পৃথিবী একই কথা বলছে যে অপ্রত্যাহারযোগ্য এলসি হবে। এলসি বিভিন্ন প্রকারভেদ যখন আমরা পড়বো, তখন দেখবো বিভিন্ন প্রকারের এলসি আছে। তার ভিতরে 2 প্রকার আছে, রিভোকেবল, ইররিভোকেবল। রিভোকেবল হচ্ছে প্রত্যাহারযোগ্য, ইররিভোকেবল হচ্ছে অপ্রত্যাহারযোগ্য। কাজে আমাদের এলসি মানে ইররিভোকেবল। আর এটা বলছে কি, সব জায়গায় যে আপনার এলসি লাগবে তা না। আমদানি রপ্তানি করতে গেলে যদি আপনার সবসময় এলসি লাগবে সেটা না। আমদানি কি করবেন? আপনি যদি কিছু জিনিস আনেন, কিছু বিষয় জিনিসগুলো আমদানি করেন, কিছু পণ্য আমদানি করেন, সেগুলোর জন্য আপনার এলসি লাগবে না। আমদানি নীতি আদেশ বলে দিচ্ছে, সেটাগুলো কি? বই আনবেন, এলসি করা লাগবে না। জার্নাল আনবেন, ম্যাগাজিন আনবেন। এইগুলো যদি আনেন, আপনার এলসি লাগবে না। এটা সাইড বেসিসেও আনতে পারবেন, ইউসেন্স বেসিসেও আনতে পারবেন। তার মানে কি বললো? আমাদের আমদানি নীতি আদেশ বললো বই আনবো, জার্নাল আনবো, ম্যাগাজিন আনবো, এইগুলো আনবো তো আনবো, বাকিতেও আনবো, আমার এলসি লাগবে না। দ্বিতীয় নম্বর হলো, আমি এটা কমার্শিয়াল আইআরসির এগেনস্টে যদি 1 অর্থ বৎসরে $5 লক্ষ সম পরিমাণ পণ্য আমদানি করি, তাহলে আমার এলসি লাগবে না। মিন আপনি যদি মনে করেন আমি $5 লক্ষ পণ্য আমদানি করব, আমি লেটার অফ ক্রেডিট স্থাপন করব না। ব্যাংক যদি আপনাকে অনুমোদন দেয়, আপনি লেটার অফ ক্রেডিট স্থাপন ছাড়া আনতে পারবেন। এরপরে কি হবে? আপনি যদি কমার্শিয়াল ইম্পোর্টার হন, তাহলে আপনার জন্য $5 লক্ষ। যদি আপনি শিল্প আইআরসি হন, মিন ফ্যাক্টরি হন, তাহলে প্রয়োজন নির্বিশেষে কাঁচামাল আপনি ঋণপত্র স্থাপন ছাড়া আনতে পারবেন। ঠিক আছে? এখন কাঁচামাল প্রয়োজন নির্বিশেষে কাঁচামাল মানে কি? আমরা যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যখন পড়বো, তখন দেখবো আমরা যে শিল্পের উপকরণ আমদানি করি, ইচ্ছা করলে আমরা এটা আমদানি করতে পারি না। আমাদের যেটা বিডা আছে, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, তারা আমাদের একটা অ্যালটমেন্ট দেয়। এই অ্যালটমেন্টের এগেনস্টে আমদানি করা লাগে। কাজে আমার শিল্পের এগেনস্টে যদি $10 লাখ অ্যালটমেন্ট থাকে, আমি $10 লাখ উপকরণ ঋণপত্র স্থাপন ছাড়া আমদানি করতে পারবো। এইটার অর্থ হলো সেটা। এই যে ফর ইন্ডাস্ট্রিয়াল আইআরসি, র মেটেরিয়ালস, উপকরণের ইংরেজি হলো র মেটেরিয়ালস। র মেটেরিয়াল আমদানি পারবো উইদাউট হ্যাভিং লেটার অফ ক্রেডিট। এখন কিছু কিছু ক্ষেত্র আছে, যেই জায়গায় কি হবে, আমি একটা পণ্য আনছি, যেইটা আইনের ব্যত্যয় করে নিয়ে আসছি, এইরকম কোনো কিছু যদি হয়, তাহলে আমাদের আইপি দেওয়ার সুযোগ আছে, ইম্পোর্ট ক্লিয়ারেন্স পারমিট দেওয়ার সুযোগ আছে। এটা ইস্যু করে কে? CCIND, চিফ কন্ট্রোলার অফ দ্য ইম্পোর্টার্স এন্ড এক্সপোর্টার্স অফিস। এই অফিস থেকে আমি যদি একটা অনুমোদন নিতে পারি, তাহলে আমি মালটা খালাস করাতে পারবো। আমরা আগেই বলছি যে এখানে এই যে সাইট আর ডেফার্ড, এখানে বলছিলাম বই এবং জার্নালের ক্ষেত্রে। আমরা 5 নম্বরে এসে বলবো আমাদের আইন কি বলছে। যদি বিদেশ থেকে কেউ লোন পায়, ক্রেডিট পায়, তাহলে সেই সাপ্লায়ারের ক্রেডিটের এগেনস্টে সে
পণ্য আমদানি করতে পারবে। আবার কি বলছে, ডিরেক্ট ফরেন পেমেন্ট করেও আনতে পারবে। ওই যে বললাম মালয়েশিয়াতে আমার এক্সপেট্রিয়েট আছে, সে ওখানে ইনকাম করছে, তার বৈধ ইনকাম আছে, সে ওখান থেকে পণ্য বাংলাদেশে পাঠাবে, কিন্তু বাংলাদেশ থেকে পেমেন্ট হবে না, পেমেন্টটা মালয়েশিয়া থেকে হয়ে যাবে। এটার সুযোগ আছে। এটা হলো টাইম, কতদিনের ভিতরে আপনাকে কত টাইমের ভিতরে স্থাপন করতে হবে লেটার অফ ক্রেডিট। এখানে দুটো জিনিস, যে আপনি কতদিনের ভিতরে লেটার অফ ক্রেডিট স্থাপন করবেন, মিন ঋণপত্র স্থাপন করবেন। আমরা ওই যে পিআই এর কথা বললাম, বারবার পিআই এর কথা আসছে, দেখি একটা পিআই আমরা দেখাতে পারি কিনা। দেখতে পাচ্ছেন, দেখেন তো, এটা দেখা যায়? হ্যাঁ, এটা একটা প্রোফর্মা ইনভয়েস। এই দেখেন, এই প্রোফর্মা ইনভয়েসটা কে ইস্যু করছে? সোনারগাঁও সিড ক্রাশিং মিল। হ্যাঁ, এটা হলো এমজিআই গ্রুপ, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, তাদের একটা প্রতিষ্ঠান, তারা এটা ইস্যু করছে। এই ইস্যু করার সময় আমরা যে বেসিক কথাগুলো বলছিলাম, সেই বেসিক কথাগুলো দেখবো এখানে আছে কিনা। একটা হলো, এই দেখেন বায়ারের নাম আছে এখানে, এখানে কি আছে, বায়ার যে আছে তার নাম আছে, আর এরা হচ্ছে সেলার, এই সোনারগাঁও সিডকেস ক্রাশিং। এইটা কথা আমরা যেটা বলছিলাম সেটা হলো কোন তারিখে চুক্তি সম্পাদিত হয়েছে, এই সম্পাদিত দেখেন 9/5/2024, সেটা থাকতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস কি বলছিলাম সেটা হলো, আর একটা 3টা কন্ডিশনের কথা বলছিলাম বেসিক, আপনারা কে কি মনে করতে পারবেন? আমি একটা বললাম, আর একটা কি, আর দুটো কি? হুম, মনে নাই। হ্যাঁ, যেহেতু আপনাদের আসলে পড়ার সুযোগ পাননি, এই জন্য মনে ইনভয়েস, ইনডেন্ট, নাই। সেটা আমরা বেসিক 3টা জিনিসের কথা আমরা বলছিলাম। হ্যাঁ, কি কি স্যার বলেন? অরিজিন থাকতে 3টা হবে স্যার, বেসিক বৈশিষ্ট্য। কান্ট্রি অরিজিন, হ্যাঁ, না, কান্ট্রি অরিজিন এই যে এলসি করতে গেলে আমি কান্ট্রি অরিজিন। ইনভয়েসের 3টা বৈশিষ্ট্যের কথা বলছিলাম। সেটা হলো কার কার ভিতরে চুক্তি হয়েছে, সেটা থাকতে হবে। হ্যাঁ, কার কার ভিতরে থাকতে হবে সেটা, এই দুইজনের ভিতরে চুক্তি তো হয়েছে, কোন তারিখে চুক্তিটা সম্পাদিত হয়েছে সেটা থাকতে হবে। একটা জিনিস, এই চুক্তি কতদিন কার্যকরী থাকবে ওটা সেটা একটা থাকতে মেয়াদ হবে। থাকবে দেখেন স্যার। লেখা আছে যে প্রাইস ইজ 15 ডেজ, অবশ্যই লেখা থাকতে হবে। আর এই যার ভিতরে চুক্তি হবে, আমদানিকারক এবং রপ্তানিকারক, তার প্রতিনিধিরা সই করবে। এই দেখেন, একটা সই করছে অথরিটি, আর এইটা সই নাই, হয়তো ওই সই করার আগে আমরা স্ক্যান করে নিয়ে আসছি। এই জন্য দুইজনের সই না থাকলে কোনো ক্রমে এটা সঠিক হবে না আমাদের আমদানি নীতি আদেশ অনুসারে। হ্যাঁ, এটা হলো ব্যাপারটাই। এখন আমরা এটা এই পর্যন্ত পড়লাম। নিচের দিকে আমরা ছিলাম কোন জায়গায়? এটা ডিরেক্ট পেমেন্ট। এই যে কি হলো, এই যে পেমেন্ট হবে না, এই ধরেন আরেকটা প্রোফর্মা ইনভয়েস, এই আরেকটা প্রোফর্মা ইনভয়েসে কি হবে, এটা হলো ইম্পোর্ট, বাংলাদেশে মালটা আসবে। কোথা থেকে আসবে? দেখেন ভুটান থেকে আসবে। হ্যাঁ, এখন কোন মানুষ যদি ভুটানে, বাংলাদেশের কোন ন্যাশনাল যদি ভুটানে ভালো ইনকাম করে, তার যদি বৈধ ইনকাম থাকে, তাহলে সে এটার পেমেন্ট বাংলাদেশ থেকে না দিয়ে ভুটান থেকে দিতে পারবে। ঠিক আছে, এখন আমরা এটা বলছিলাম যে টাইম ক্রেডিট, কত দিনের ভিতরে এই লেটার অফ ক্রেডিট স্থাপন করতে হবে। ঠিক আছে, এই যে 15 দিন সময় আছে, ঠিক আছে, প্রাইস ভ্যালিডিটি 15 দিন, এই 15 দিনের ভিতরে অবশ্যই আমার এলসিটা করতে হবে। এই যে 9/5 তারিখে আমি চুক্তি করছি, এই 9/5 তারিখের থেকে 15 দিনের ভিতরে আমার ঋণপত্র স্থাপন করতে হবে। যদি স্থাপন না করি তাহলে এটা আইনের দৃষ্টিতে বৈধ থাকবে না। ঠিক আছে, এবার আসেন শিপমেন্ট অফ দ্য গুডস কি হবে। মাল শিপ, আপনি তো লেটার অফ ক্রেডিট স্থাপন করলেন, মাল শিপমেন্ট করবেন। মাল শিপমেন্ট করা বোঝেন তো? বলেন তো, মাল শিপমেন্ট করা মানে কি? বাংলা হলো জাহাজীকরণ করা। আমি একটা পণ্য, আমি 100 পিস ল্যাপটপের জন্য ঋণপত্র স্থাপন করলাম, তাহলে আমার তো ল্যাপটপটা চায়না থেকে জাহাজীকরণ হবে, জাহাজে উঠাই দিতে হবে না নাকি? আসবে কিভাবে? হয় বিমানে আসবে, না হলে জাহাজে আসবে, একভাবে আসবে তো।
এইটা যদি জি স্যার। ক্যাপিটাল মেশিনারিজ হয়, এই প্রোফর্মা ইনভয়েস ইস্যু তারিখ থেকে 24 মাস সময়ের ভিতরে ক্যাপিটাল মেশিনারি হলে আপনি মাল জাহাজীকরণ করতে পারবেন। কিন্তু যদি ক্যাপিটাল মেশিনারি না হয়, নরমাল প্রোডাক্ট হয়, মিল ল্যাপটপ হয়, তাহলে অবশ্যই 9 মাসের ভিতরে ঋণপত্র যেদিন হবে সেদিন থেকে যেদিন প্রোফর্মা ইনভয়েস ইস্যু হবে সেই দিন থেকে 9 মাসের ভিতরে পণ্য জাহাজীকরণ করতে হবে। ঠিক আছে? Control items specified in Annexure 1 Part 4 should not be imported without fulfillment of the certain conditions imposed by the authority. আমরা কি বলছিলাম? এই আমদানি নীতি আদেশের অ্যানেক্সার আছে। অ্যানেক্সার পার্ট 1, অ্যানেক্সার 1 এ আছে পার্ট ক। পার্ট ক তে কিছু জিনিসের নাম বলা আছে। এই জিনিসগুলো আমদানি করা যাবে, কিন্তু কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। হ্যাঁ, আর পার্ট 1 এর খ তে কিছু জিনিসের নাম লেখা আছে, কোনো ক্রমে এটা আমদানি করা যাবে না, এটা অবৈধ। দেখি আমরা আদৌ যা বলছি সেগুলো এখানে আছে কিনা। এখানে হলো একেবারে শেষের দিকে চলে যায়। এটা হলো অ্যানেক্সার কি লিখলাম? অ্যানেক্সার 1, তাই না? Annexure 1 এর ক। অ্যানেক্সার 1, হ্যাঁ। পরিশিষ্ট 4, তাহলে আমি পরিশিষ্ট 1 এ যাব। পরিশিষ্ট 1 আমাকে যেতে বলছে। পরিশিষ্ট 1 কই গেল? আমরা দেখি পরিশিষ্ট 3, তাহলে আরো উপরে যাব। পরিশিষ্ট 2, এইবার আসেন পরিশিষ্ট 1 খ, তাহলে ক আছে আগে ক স্যার। আগে ক। আমরা বলছি পরিশিষ্ট 1 এর ক তে বলা আছে এই জিনিসগুলো আমদানি করতে হলে কর্তৃপক্ষের অনুমোদন লাগবে। তার মানে এটা অনুমোদন নিষিদ্ধ লাগবে। না, কিন্তু শর্তযোগ্য। যে নিয়ন্ত্রিত পণ্যের তালিকা ক অংশ, হ্যাঁ, এগুলো ক। কতে আপনি এই পণ্য আমদানি করতে পারবেন, কিন্তু পারমিশন লাগবে। কার পারমিশন লাগবে সেটা বলা আছে। আফিম আমদানি নিষিদ্ধ, কিন্তু ওষুধ শিল্পের জন্য যদি আপনি অনুমোদন পান আপনি আনতে পারবেন। 2 নম্বরে আছে, নিচের দিকে আসেন, অনেক কোনো বিষয় আছে। $165 ঊর্ধ্বে সকল প্রকার মোটরসাইকেল, এটা বাড়াইছে এখন মোটরসাইকেল। অবশ্যই। হ্যাঁ, 165 ঊর্ধ্বে সকল প্রকার মোটরসাইকেল আমদানি নিষিদ্ধ। তবে পুলিশ বিভাগের ক্ষেত্রে 165 ঊর্ধ্বসীমার এই বিধান প্রযোজ্য হবে না। ঠিক আছে? তাহলে কি হলো? পুলিশ বেশি সিসি আনতে পারবে, তবে শর্ত থাকে যে মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠান 500 সিসি পর্যন্ত মোটরসাইকেল উৎপাদনে ব্যবহৃত যন্ত্র বা যন্ত্রাংশ আমদানি করিতে পারিবে। এটা হলো, আপনি 500 সিসি পর্যন্ত যদি যন্ত্রাংশ আমদানি করতে চান, আপনাকে একটা মোটরসাইকেল উৎপাদনকারী লাইসেন্স থাকতে হবে। ঠিক আছে? রিভলভার আনতে পারবেন না, কিন্তু আপনি যদি গভর্নমেন্ট থেকে একটা লাইসেন্স পান আপনি আনতে পারবেন। এয়ার গান আনতে পারবেন না, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় আপনি আনতে পারবেন। এই জন্য আমরা সব দাগ দিয়ে দিচ্ছি, এইগুলো সব দেখবেন। খ অংশে আছে এই জিনিসগুলো কোন নিষিদ্ধ। ক্রমে আমদানি করা যাবে না যাবে না, কোনটা যাবে না। যায় না। বাংলাদেশের একটা ম্যাপ, যেটা বাংলাদেশের ভূখণ্ড সঠিকভাবে দেখানো হয় নাই, দেখাচ্ছে কি ত্রিপুরা বাংলাদেশের ভিতরে। এটা কি বৈধ না অবৈধ? অবৈধ। অবৈধ, আনা যাবে না। আপনি হরর যা দেখলে বাচ্চা কাচ্চারা ভয় পায়, মানুষ ভয় পায়, এটা আনা যাবে না। অশ্লীল পুস্তক, পত্রিকা, ভিডিও, টেপ রেকর্ডার, গ্রামোফোন, অডিও, এগুলো আনা যাবে না। এগুলো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, এগুলো আনা যাবে না। আপনি 200 ডেসিবেল, যেটা শব্দ দূষণ হয়, 200 না 100 ডেসিবেল মনে হয়, এর উপরে সাউন্ড করে এরকম আনবেন। এই কয়দিন আগে আমাদের করছে হাইড্রোলিক হর্ন, এগুলো নিষিদ্ধ করছে, এগুলো আনা যাবে না। এই যে 200 কত আছে, 100 ডেসিবেল, কত আছে 100 ডেসিবেলের উপরে আনা যাবে না। হ্যাঁ,
এইগুলো এই যে জিনিসগুলো আছে এগুলো আমদানি করা যাবে না। এগুলো কে বলছে? আমদানি নীতি আদেশ। অ্যাজ এ স্টুডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ট্রেড সব আপনার জানার দরকার নেই। বেসিক কি জিনিস সেগুলো একটু জানতে হবে। আর জানতে হবে অ্যানেক্সারের পার্ট 1 এর ক তে যেটা সেটা হচ্ছে নিয়ন্ত্রিত পণ্য, আচ্ছা, আর খ তে যেটা আছে সেটা নিষিদ্ধ পণ্য। হ্যাঁ, কি বলছিলেন একটা বলেন? বোতল ভিজায় রাখো আর পাতিল ভিজায় রাখো। আচ্ছা, এইটা মোটামুটি আমাদের এই কথা। আমরা এইটা নিয়ে আর বেশি পড়বো না। এইটা আপনারা ডিটেল একটু পড়বেন। এই ডিটেল পড়ার পরে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো নিয়ে আলাপ করবেন। আমাদের অন্যান্য কিছু আলোচনা আসবে, সেদিন সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলাপ করব। কারণ আমরা তো অল্প সময় আবার অনেকগুলো বিষয়কে আমাদের কভার করা লাগবে। হ্যাঁ, স্যার বাংলা আমরা শিটটা দিয়ে দিন স্যার, হ্যাঁ বাংলাটা দিয়ে দিন স্যার। দিয়ে দিলাম তো। আচ্ছা ঠিক আমরা আছে, ইয়েতে তাহলে তো দিলাম দিচ্ছি। না। হ্যাঁ, জারিফ সাহেবের ইয়েতে স্যার দিলাম। পেয়েছি স্যার, ওরা পেয়ে যাবে, আপনি চেক করেন, পেয়ে যাবেন। চেক হ্যাঁ, করছি স্যার। শুধু দিয়ে না, আমি এগুলো মার্ক করে, কারণ অত পড়ার সময় তো আপনাদের নাই। না আপনারা স্যার। একটু পড়বেন, কিন্তু যেগুলো আছে সেগুলো একটু দেখে দেখে বুঝে পড়বেন, আর প্রশ্ন জি স্যার। করবেন। যেগুলো আসলে প্রশ্ন করবেন তাহলে এগুলো জানা যাবে। আমাদের ভ্যালু এডিড ট্যাক্স এবং সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট, এই আইনটা বাংলাতে করা। মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন, এই আইনে বলা হচ্ছে আমদানির সময় ঠিক যেই প্রক্রিয়া পদ্ধতি এবং সময়ে আমদানি পণ্যের উপরে কাস্টম শুল্ক আরোপ করা হয়, সেই পদ্ধতি এবং সময়ে আমদানি পণ্যের উপরে ভ্যালু এডিড ট্যাক্স আদায় করা হবে। ঠিক আছে? কি বললাম? যে আমদানি পণ্যের উপরে যেই সময় কাস্টম শুল্ক আদায় করা হয় সেই একই সময়ে কি হবে? সেই একই সময়ে ভ্যাটও আদায় করা হবে। কোথায় বলা আছে? ধারা ২৭ এবং ধারা ২৮। ২৮ এ বলা আছে সকল প্রকার শুল্ক কর যোগ করার পরে আমদানি মূল্যের সাথে আমরা এগুলো ডিটেল পড়বো। একদিন আমরা ডিটেল দেখবো। তো আমরা যেদিন কাস্টমস প্রসিডিউর, আজকে কিন্তু আমরা থিওরি পড়ছি। এইজন্য আপনারা এই থিওরিটা যদি মাথার ভিতরে ঢোকে, আমরা প্র্যাকটিস দেখাচ্ছি না। কারণ প্র্যাকটিস দেখাতে গেলে আমরা থিওরিটা শেষ করতে পারবো না। বারবার একই কথা রিপিট হচ্ছে। আমরা কাস্টমস প্রসিডিউর যেদিন পড়বো সেদিন আমরা দেখবো কিভাবে মূসক আরোপিত এবং নির্ধারিত হয়। আজকে শুধু এতটুকু মনে করবেন, যেই সময় এবং পদ্ধতিতে আমদানি পণ্যের সময়ে আমদানি শুল্ক আরোপিত হয়, ঠিক একই সময় এবং পদ্ধতিতে মূসক আরোপিত হবে। মূসক কখন আরোপিত হবে? আমদানি মূল্যের সাথে সকল প্রকার শুল্ক কর যোগ করার পরে যে মূল্য হবে সেই মূল্যের উপরে মূসক আরোপিত হবে। কোথায় বলা আছে? ধারা ২৭, ধারা ২৮। আমরা একটু যাব, দেখেন কথাটা সত্যি কিনা। ২৭ কি বলা আছে? কাস্টমস আইনের অধীন যে পদ্ধতীয় সময়ে আমদানি শুল্ক আদায় করা হয় সেই একই পদ্ধতীয় সময়ে আমদানির উপরে আমদানি শুল্ক প্রযোজ্য না হইলেও করযোগ্য আমদানির উপর মূসক আদায়যোগ্য হইবে। ঠিক আছে? এই করযোগ্য কি করযোগ্য না এটা আমরা একটু ডিটেল পরে পড়বো। শুধু এতটুকু পড়বো আজকে যে আমদানির সময় যে পদ্ধতি এবং সময়ে কাস্টম শুল্ক আদায় করা হবে সেই একই পদ্ধতি এবং সময়ে মূসক আদায় করা হবে। ২৮ নম্বরে আমরা কি বলছিলাম? করযোগ্য আমদানির মূসক আরোপযোগ্য ভিত্তি মূল্য নির্ধারণ। কোন মূল্যের উপরে মূসক আরোপিত হবে? কোন করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক আরোপের ভিত্তি মূল্য হবে নিম্ন বর্ণিত পরিমাণের সমষ্টি। কাস্টমস আইনের অধীন আমদানি শুল্ক আরোপের উদ্দেশ্যে ধার্যকৃত পণ্যের মূল্য, পণ্যের আমদানির উপরে পদীয় যদি থাকে আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, অন্যান্য শুল্ক কর যোগ করে আগাম কর ও অগ্রিম আয়কর ব্যতীত। এটা আমরা আপনাদেরকে একটু পরে আলাপ করব। এটা ডিটেল আলোচনায়। তার মানে বুঝলাম আমদানির উপরে আমদানির মূল্য। আমি একটা পণ্য আমদানি করলাম ১০,০০০ টাকা। এই ১০,০০০ টাকার উপরে আমদানি শুল্ক আছে ২,০০০ টাকা। তাহলে কত হলো? বলেন, ১০,০০০ আর ২,০০০ কত? সবাই বলেন। 12,000 12,000 স্যার। ১২,০০০। এই ১২,০০০ টাকার উপরে সম্পূরক শুল্ক আছে ২,০০০। তাহলে কত হলো? 14,000। ১৪,০০০। এটাতে আরডি রেগুলেটরি ডিউটি আছে ১,০০০। তাহলে কত হলো? 15,000 15,000 ১৫,০০০। এই ১৫,০০০ এর উপরে ভ্যাট। এই ১৫,০০০ এর উপরেই ভ্যাট হবে। ওই ১০,০০০ এর উপরে কিন্তু হবে না। ব্যাপারটা বুঝছেন তো? এই ধারার
28 নম্বর ধারার অর্থ হলো এটা। সবার মাথায় কি ঢুকছে? বুঝতে পেরেছেন? জি জি স্যার স্যার। ওকে, পরিষ্কার না? জি স্যার পরিষ্কার। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। এখন আমরা থার্ড লেকচারে যাব। আমরা ভ্যাট বেশি পড়বো না। ঠিক এইটুকু দিয়ে আমরা ভ্যাট শেষ করব। এরপরে আমরা কেন পড়বো না? আমরা তো এটা ফরেন ট্রেডের ক্লাসে আসছি। কাস্টমস এর আমাদের ওই ভ্যাটের একটা ফুল কোর্স আছে। সেখানে 10টা লেকচার হয়, প্র্যাকটিক্যালি দেখানো হয়। যাদের ভ্যাট সম্পর্কে বেশি জানার দরকার এবং ভ্যাটে প্র্যাকটিস করতে চান তারা সেটা পড়বেন, উপকার পাবেন। এইবার আমরা যেটা বলছিলাম ইউসিপিডিসি, আমরা প্রথম বলছিলাম ইউসিপিডিসি পড়বো। ইউসিপিডিসির অর্থ হলো ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর দ্য ডকুমেন্টারি ক্রেডিট। এটা এখন যেটা চালু আছে সেটা হলো 2007 ভার্সন। এটা হয়েছে, এইটার পাবলিকেশনস আছে 600, হ্যাঁ, 100, 200, 300, 500 এভাবে 600। এইটা 2007 সালে চালু হয়েছে। এইটার মালিক, এটার রেগুলেটর, এটার কন্ট্রোলার, এটার লিগাল ওনার হচ্ছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, মিন আইসিসি, যার সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। এই ইউসিপিডিসিটা আমরা একটু পড়বো, কারণ হলো ইউসিপিডিসি হচ্ছে লেটার অফ ক্রেডিটকে রেগুলেট করবার জন্য একমাত্র আইনি সত্তা। লেটার অফ ক্রেডিটকে রেগুলেট করবে, কিন্তু অন্যান্য আইন এর সাথে কোরিলেটেড থাকবে। আমাদের বাংলাদেশ সেটাকে অ্যাবজর্ব করছে, এই জন্য বাংলাদেশ এটা মেনে চলতে বাধ্য। হ্যাঁ, কে কোনো প্রশ্ন করছিলেন? না স্যার আমরা ইউসিবি কি দেখবো, আমরা এই জিনিসগুলো একটু দেখবো। ইউসিবি মানেটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি, বিবর্তন কিভাবে হলো, এর তাৎপর্য কি আছে, কিভাবে কাজ করে। হ্যাঁ, এই আর্টিকেল ওয়াইজ জিনিসগুলো একটু বেশি দেখবো না, সংক্ষেপে দেখবো। ইউসিপির অর্থ আমি বারবার বলছি, এটার অর্থ হলো ইউনিফর্ম কাস্টমস এন্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিট। এটা ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স তৈরি করছে, সংক্ষেপে যাকে বলা হয় আইসিসি। এটা হলো, এটাতে কিছু কিছু নিয়ম কানুন এখানে লিপিবদ্ধ আছে, যেটা ইন্টারন্যাশনাল ট্রেডকে ফ্যাসিলিটেট করবার জন্য, রেগুলেট করবার জন্য এবং ডিসপিউট কমানোর জন্য কাজ করে। হ্যাঁ, it applies to financial institutions for issuing letter of credit, helping companies finance and trade. ডেফিনিট, একটা দেশের সাথে আরেকটা দেশের, একটা কোম্পানির সাথে একটা কোম্পানির যে লেটার অফ ক্রেডিট স্থাপন করা হবে, এই লেটার অফ ক্রেডিট অবশ্যই আপনাকে ইউসিবিডিসি 600 অনুসারে করতে হবে। এটা 39 আর্টিকেল আছে। কয়টা আর্টিকেল আছে বললাম? বলেন। 39 আর্টিকেল 39। আমরা যখন দেখবো ডিটেল 39 আর্টিকেল আছে। 175, এটা যখন লেখা 175টা দেশে এটা কার্যকরী ছিল, এখন প্রায় 190টা দেশে ইউসিপিডিসি কার্যকরী আছে। হ্যাঁ, এগুলো খুব দরকার নাই। কে ফলো করবে? ব্যাংক ফলো করবে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ফলো করবে, যারা ট্রেড করে তারা দখল করবে, হ্যাঁ, তারা মান্য করবে, এটা তারা মেনে চলবে। হ্যাঁ, এটা এটা প্রথম চালু হয়েছে 1933 সালে এবং 2007 সাল বললাম, এই যে 2007 2007 ভার্সন কোথায় গেল? ওটা যাক, এখন এই যে 2007 ভার্সন 1933 সালে প্রথম চালু হয়েছে, আর 2007 সালে এসে 7 ভার্সন চালু হয়েছে। হ্যাঁ, এটা হলো মোটামুটি এর ইতিহাস এবং ঐতিহ্য। এটা আপনারা পড়বেন। আমরা এটা যতদূর এই যে আছে বইটা দেওয়া আছে, আপনাদের এটাও দিয়ে দেওয়া হয়েছে, না হলে আমি এখন দিয়ে দেব। এটা আগেই দেওয়া হয়েছিল, এটা আপনারা পড়বেন। যদি ভূমিকাটা পড়েন, আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথাই ভূমিকার ভিতরে পাবেন। হ্যাঁ, পাবেন। এখন এই জায়গাটাতে ইউসিপিডিসি বলছে কিভাবে তুমি ফরেন ট্রেডের পেমেন্ট করবা। এই পেমেন্টের 3টা বিষয় 4টা বিষয়ের কথা বলছে। ক্যাশ ইন অ্যাডভান্স আমরা ডিটেল একদিন পড়বো। আমাদের যেদিন লেটার অফ ক্রেডিট অপারেশনস থাকবে সেদিন আমরা একটু ডিটেল পড়বো। আপনারা একটু মাথায় রাখবেন, আজকে শুধু এতটুকু মাথায় রাখেন। পেমেন্ট গেটওয়ে, ইন্টারন্যাশনাল ট্রেড তো আমি করব, আমি পণ্য আনবো, আমাকে পেমেন্ট দিতে হবে না? আমাকে টাকা পরিশোধ করতে হবে তো, আমাকে দাম দিতে হবে তো। এই দাম দেওয়ার জন্য সাধারণত 4টা পথ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তার একটা হলো ক্যাশ ইন অ্যাডভান্স, মিন মাল আনার আগে আমি টাকা দিয়ে দেবো। এখানে আমদানিকারক খুব ঝুঁকিতে থাকে, রপ্তানিকারক একটা ভালো অবস্থায় থাকে। ঠিক ভাইস ভার্সা ওপেন অ্যাকাউন্ট,
ওপেন অ্যাকাউন্ট হলো আমি আগে মাল নিয়ে আসবো, পরে টাকা দেব। এটা অনুমোদন আছে আইনে। তার মানে ক্যাশ ইন অ্যাডভান্স যদি হয় আমদানিকারকের জন্য সুবিধা, তাহলে ওপেন অ্যাকাউন্ট হবে রপ্তানিকারকের জন্য অসুবিধা। কারণ রপ্তানিকারক আগে মাল দিয়ে দেবে, পরে টাকা পাবে। এটা হলো দুটো মেথড, ক্যাশ ইন অ্যাডভান্স। ক্যাশ ইন অ্যাডভান্স এর অর্থ হলো আমরা যেটাকে বলি টিটি। আগে আমি টাকা দিয়ে দেব, আমদানিকারক টাকা দেবে, রপ্তানিকারক পরে মাল দেবে। ওপেন অ্যাকাউন্ট ঠিক ভাইস ভার্সা, উল্টা। রপ্তানিকারক আগে মাল দেবে, পরে টাকা পাবে। আইনে এটার অনুমোদন আছে, করা যায়। এরপরে আছে ডকুমেন্টারি কালেকশন। আমি একটা ডকুমেন্টারি ক্রেডিট ওপেন করলাম। এইটা হলো উইন উইন পজিশন। আমদানিকারক এবং রপ্তানিকারকের ঝুঁকি মোটামুটি সমান থাকে। এই লেটার অফ ক্রেডিট হলো ব্যাংকার্স এর আন্ডারটেকিং। ব্যাংক কি করে? আন্ডারটেকিং দেয় যে যদি ডকুমেন্ট ঠিকঠাক হয় আমি পেমেন্ট দিয়ে দেব। এই লেটার অফ ডকুমেন্টারি ক্রেডিটের ক্ষেত্রে কখনো কখনো এই টাকা কালেকশন বেসিসে নেওয়া যায়, সেটাকে বলা হয় ডকুমেন্টারি কালেকশন। হ্যাঁ, তার মানে ডকুমেন্টারি কালেকশনে রপ্তানিকারকের ঝুঁকি একটু বেশি থাকে, আমদানিকারকের ঝুঁকি একটু কম থাকে। আর লেটার অফ ক্রেডিটে মোটামুটি দুইজন সমান সমান থাকে। এইটা আমরা একটা গ্রাফের মাধ্যমে সুন্দর করে আমরা লেটার অফ ক্রেডিট অপারেশন যেদিন পড়বো, লেটার অফ ক্রেডিট মেকানিজম যেদিন পড়বো সেদিন দেখাবো। হ্যাঁ, আপনারা দেখাবো। ঠিক আছে, এখন সিগনিফিকেন্সটা কি? ব্যাংকার্স আন্ডারটেকিং টু মেক দ্য পেমেন্ট। এখানে কি করবে? ব্যাংক বলবে ভাই টাকা আমি দিয়ে দেবো। উইন উইন সিচুয়েশন আমি আলাপ করলাম কার? বোথ লেটার অ্যান্ড বায়ার অ্যান্ড সেলার। ট্রেড ডিসপিউট কম থাকে এখানে, যেখানে তৃতীয় পক্ষ ভালো ভূমিকা পালন করে সেখানে ঝগড়াঝাটি কম হয়, দ্বন্দ্ব ফ্যাসাদ কম হয়, মিন ডিসপিউট কম হয়। হ্যাঁ, আর এটা হলো আসলে একটা স্ট্যান্ডার্ড ট্রেডিং ব্যবস্থা। এখন ফাংশন কিভাবে কাজ করে, এটা একটা কমন জিনিস, থিওরি আপনারা একটু পড়বেন। ইস্যুয়েন্স এ সেটেলমেন্ট অফ দ্য ডকুমেন্টারি ক্রেডিট। ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করতে গেলেও এটা লাগবে, সেটেলমেন্ট করতে গেলেও এটা লাগবে। যদি এই লেটার অফ ক্রেডিটে কোন পক্ষের দায়িত্ব কতটুকু, কোন পক্ষের ভূমিকা কতটুকু, কোন পক্ষের কার্যকারিতা কতটুকু, সেটা ইউসিবিডিসি তে লেখা আছে। ডকুমেন্টস আমি কিভাবে হ্যান্ডেল করব, ডকুমেন্টস কিভাবে রিসিভ করব, ডকুমেন্ট কিভাবে ডিসপোজ অফ করব, সেটা এখানে লেখা আছে। আমি গাড়ি ট্রাক কিভাবে চালাবো, পণ্য তো শিপে আনবো, শিপ কিভাবে হবে, কিভাবে লোডিং হবে, লোডিং হলে এর দাম কিভাবে নির্ধারিত হবে, কোন জায়গা পর্যন্ত লোডিং হবে, শিপিং কোম্পানি কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে, সেটা এই ইসিবিডিসি তে লেখা আছে। ঠিক আছে, এরপর হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সে আমরা কথা বলছি, ইন্স্যুরেন্স কিভাবে হবে, কম দামি ইন্স্যুরেন্স হবে না বেশি দামি হবে, আইসিসিসি হবে, বি হবে না হবে, এগুলো এখানে লেখা থাকে। ঠিক যে জিনিসটা আমরা ইম্পোর্ট পলিসি অর্ডারে পড়লাম। এরপরে বড় কথা আছে পেমেন্টটা কিভাবে হবে, সাইট হবে না ডেপার্ট হবে। সাইটের অর্থ হলো ডকুমেন্ট দেখার সাথে সাথে আমাকে পেমেন্ট দিতে হবে, এটাকে বলে সি সাইট। সি এর পাস্ট ফর্ম সাইট, এটা বলা আছে। আর ডেফার্ড পেমেন্ট, ডেফার্ড মানে বাকি, এই পেমেন্টটা কিভাবে হবে, আমি কি নগদ, সাইট মিন আমরা যেটা বলি নগদ, ডকুমেন্ট আসবে আমি টাকা দিয়ে দেবো, এটা হলো সাইট। আর ডেফার্ড মিন পেমেন্ট, তাহলে এখানে বলা আছে এটা সাইটে হবে না ডেফার্ডে হবে, মিন নগদে হবে না বাকিতে হবে। আর এখানে আমদানিকারক এবং রপ্তানিকারক যেই সমস্ত নিরাপত্তাগুলো পায় সেগুলো নিয়ে এই ইউসিবিডিসি তে লেখা আছে। আমরা বলছিলাম ইউসিবিডিসি তে কয়টা আর্টিকেল আছে, বলেন তো কয়টা আর্টিকেল আছে বলছিলাম, বলতে পারবেন কেউ? একজন একটু বলেন তো, ইউসিবিডিসি তে কয়টা আর্টিকেল? দিন ইসলাম সাহেব বলেন তো কয়টা? হাবিবুল্লাহ মেজবান, স্যার আমি শুনি নাই। ইউসিবিডিসি তে কয়টা আর্টিকেলের কথা আগে বলছিলাম? স্যার 39টা। 39টা। তাহলে আমাদের ইউসিপিডিসি তে 39টা আর্টিকেল আছে। এই 39টা আর্টিকেলকে আমরা মোটামুটি কি আনছি, 15টা চ্যাপ্টারের ভিতরে নিয়ে আসছি। হ্যাঁ, এই চ্যাপ্টারের ভিতরে দেখেন 39টা আর্টিকেল কি আছে,
15টা সিরিয়ালে আমরা নিয়ে আসছি, কোনোটাতে 2টা, কোনোটাতে 3টা, কোনোটাতে 4টা, কোনোটাতে 1টা আছে। কি কি আছে? একটা আছে অ্যাপ্লিকেশনস, ডেফিনেশনস এন্ড ইন্টারপ্রিটেশনস, আর্টিকেল নম্বর 1 থেকে 5। দেখি এখানে তাই আছে কিনা। আছে, দেখেন, আর্টিকেল নাম্বার 1 অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশনে বলা আছে যেহেতু এটা রুল, এইটা রুল হওয়ার কারণে লেটার অফ ক্রেডিটে অবশ্যই বলতে হবে যে এটা ইউসিপিডিসি লেটেস্ট ভার্সনকে সাপোর্ট করে। যদি লেটার অফ ক্রেডিট এই কথা না বলে তাহলে সে ইউসিপি 600 এর প্রোটেকশন পাবে না। এই একটা লেটার অফ ক্রেডিট আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন তো, দেখতে পাচ্ছেন এটা? জি স্যার। দেখা যায়, তাই না? এটা ছোট হচ্ছে কেন, এটা বড় হচ্ছে না কেন? বললাম না, এটা বড় হচ্ছে না। এই লেটার অফ ক্রেডিট, এই লেটার অফ ক্রেডিট আছে, দেখছি তো। এই লেটার অফ ক্রেডিটের যাবতীয় কার্যক্রম আমরা ডিটেল যেদিন দেখাবো সেদিন আপনাদেরকে একটা একটা এই বিভিন্ন ভাবে এইগুলো কি, এই সুইফটের এই একটু বড় করি, হ্যাঁ, সুইফটের এই মিনিং গুলো কি, এইগুলো বিএমআইএসজি, এইটাতে কি হয়, এই এটা হলো ইসলামী ব্যাংক সেন্ডার, আইবিবিএল, বিডিডিএ, সেইগুলো মানে কি হয়, এগুলো ডিটেল আমরা একটু দেখাবো। সব আমরা ডিটেল এগুলো নিয়ে আলাপ করবো, হ্যাঁ, যেদিন আমরা লেটার অফ ক্রেডিট অপারেশনস পড়বো সেদিন। তাহলে এই জিনিসগুলো বলা আছে 1 থেকে 5। তাহলে 1 থেকে দেখলাম অ্যাপ্লিকেশনস পড়া আছে। অ্যাপ্লিকেশনস এর অর্থ হলো লেটার অফ ক্রেডিট বলবে যে এই লেটার অফ ক্রেডিট গাইডেড হবে ইউসিবিডিসি 600 দ্বারা। 2 নম্বরে বলা আছে ডেফিনেশন। আমরা জানি প্রায় সব আইনের সংজ্ঞাগুলো 2 নম্বর ধারাতে বলা আছে। এখানে দেখেন সমস্ত ধারাগুলো, সমস্ত ডেফিনেশন গুলো এখানে বলা আছে। ইউসিপি 600 আর্টিকেল গুলো বলা আছে 2 নম্বর। তাহলে 3 নম্বরে কি আছে? 3 নম্বরে বলা আছে যে ইন্টারপ্রিটেশনস। এই যে পরিষ্কার করে বলা আছে, আমরা সব জায়গায় বলছি না, আমাদের আমদানি নীতি আদেশ বলছে ইররিভোকেবল। এই দেখেন 3 নম্বরে এসে বলছে লেটার অফ ক্রেডিট মাস্ট বি দা ইররিভোকেবল। ইভেন যদি লেটার অফ ক্রেডিট যদি বলে রিভোকেবল হবে না, ইররিভোকেবল হবে। আমার কথা কি বোঝা গেছে? বলেন তো আমি কি বললাম, এটার অর্থটা কি? বুঝি নাই স্যার। লেটার অফ ক্রেডিট হবে ইররিভোকেবল, রাইট? স্যার, সেটাই তো। irrevocable, যেটা সংশোধন করা যাবে না। সংশোধন করা যাবে, সংশোধন করা যাবে উইথ দ্য অ্যামালগামেশন অল দ্য পার্টিস, মিন আমদানিকারক, রপ্তানিকারক এবং ব্যাংক, এই 3 জনের সম্মতির ভিত্তিতে করা যাবে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। আমদানি এটা যদি সংশোধন না থাকতো তাহলে তো এটা কঠিন হয়ে যেত, তাই না? এই জন্য আইন যখন করা হয়, বললাম না, অনেক কিছু বিষয়কে মাথায় রেখে করা হয়, হ্যাঁ। এই জন্য এটা সংশোধন করা যাবে, কিন্তু এককভাবে কেউ করতে পারবে না, বাতিল করা যাবে। আপনি 1000 পিস ল্যাপটপের এলসি করছেন, ভাই যে কোম্পানির কাছে চায়নাতে এলসি করছেন ওর ফ্যাক্টরির ব্যাংক্রাপসি হয়ে গেছে, সে আর মাল প্রোডাকশন করতে পারে না, তাহলে আপনি কি এলসি ক্যান্সেল করতে পারবেন না? বলেন, পারবো। এটা কি বিচার হবে? আমি এলসি দিয়ে ফেলছি বলে যাবজ্জীবন আমাকে দায়ভার নিতে হবে, আমি এলসি ক্যান্সেল করতে পারবো না, এটা কি হবে? আইন কি, এটা কি তাহলে ন্যায় বিচার হলো? না না স্যার। স্যার। হবে না। কিন্তু এটা করা যাবে, এটা করা যাবে। একটা লেটার অফ ক্রেডিটে, একটা লেটার অফ ক্রেডিটে 3 পক্ষ জড়িত থাকে। এই 3 পক্ষর সম্মতির ভিত্তিতে করা যাবে, হ্যাঁ, এটা এডিট আছে। করা যাবে। আর এটা বলছে একটা ব্যাংকের যদি বিদেশে কোনো এক ব্যাংকের একটা শাখা থাকে, একটা শাখায় একটা ভিন্নতর ব্যাংক হিসাবে বিবেচিত হবে, হ্যাঁ। 3 নম্বর গেল। 4 নম্বর আমরা ডিটেল পড়বো না, ক্রেডিট ভার্সেস কন্ট্রাক্ট আপনারা পড়বেন। এখানে বলা আছে ক্রেডিটে আপনি যে প্রোফর্মা ইনভয়েসের কথা বললাম, প্রোফর্মা ইনভয়েস হচ্ছে কন্ট্রাক্ট। কার ভিতরে কন্ট্রাক্ট? আমদানিকারক এবং রপ্তানিকারক। ভিতরে কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টের যেই কথাগুলো ক্রেডিটে লেখা থাকবে সেই কথাগুলোই শুধুমাত্র আইনি ভিত্তি পাবে। তাছাড়া কোনো ডিসপিউট যদি হয় ক্রেডিটের ভিত্তিতে বিচার করতে হবে,
কন্ট্রাক্টকে বিবেচনায় নিয়ে বিচার করা যাবে না। ঠিক আছে? কঠিন মনে হচ্ছে, তাই না? বুঝেননি আমার কথা, কি বুঝতে পেরেছেন কেউ? আর একবার বলুন স্যার। একটা লেটার অফ ক্রেডিট আর একটা প্রোফর্মা ইনভয়েস, একটা হলো ক্রেডিট আর একটা হলো কন্ট্রাক্ট। কন্ট্রাক্টে বলা আছে যে 500 পিস হার্ড ডিস্ক, 500 পিস হার্ড ডিস্ক 1 জিবি বা 1 টিবি। এখন লেখা আছে একটা প্রোফর্মা ইনভয়েস নাম্বারে, এই প্রোফর্মা ইনভয়েসে কি আছে? সয়া লেসিটিন 200 মেট্রিক টন। ঠিক আছে? এটা কি আছে? ইন্ডাস্ট্রিয়াল গ্রেড, নট ফর মেডিসিনাল ইউজ। ঠিক আছে? এখন এইটা আমি আমি লেটার অফ ক্রেডিটে আমাকে এটা পরিষ্কার করে লিখতে হবে, সয়া লেসিথিন ইন্ডাস্ট্রিয়াল ফুড গ্রেড। এইটা যদি আমি না লিখি, শুধু সয়া লেসিথিন লিখে ছেড়ে দিই অ্যাজ পার প্রোফর্মা ইনভয়েস নম্বর এইটা, ডেট এইটা, তাহলে ও যদি ইন্ডাস্ট্রিয়াল গ্রেড না দিয়ে অন্য কিছু দিয়ে দেয় কমার্শিয়াল গ্রেড, আমি যদি কোর্টে মামলা করি আমি হেরে যাব। কারণ আইন আমাকে বলছে কন্ট্রাক্টে যেটা থাকুক বা না থাকুক সেটা বিবেচ্য না, বিবেচ্য হবে ক্রেডিটে যেটা আছে। এই জন্য ক্রেডিটে আমাকে ডিটেল লিখতে হবে, সয়া লেসিথিন ইন্ডাস্ট্রিয়াল গ্রেড। এটা ডিপের আলোচনা, বড় আলোচনা, যারা বড় ক্লাসে সেগুলো আমরা পড়াই, যেহেতু সামনের পরে চলে আসছে আমি আলাপ করলাম। আমরা একটা নমুনাও দেখাবো। এই পণ্যের বিবরণ লেখা থাকে লেটার অফ ক্রেডিটের ফিল্ড 45 থেকে 45 এই জায়গায় দেখেন লেখা আছে, দেখেন description of the goods and services, লাইমস্টোন ফিড গ্রেড। ঠিক আছে? লাইমস্টোন বিভিন্ন গ্রেড লেখা আছে, সিমেন্ট গ্রেড আছে, ফার্টিলাইজার গ্রেড আছে, কেমিক্যাল গ্রেড আছে, অন্যান্য জিনিস আছে। হ্যাঁ, এই ফিড গ্রেড হলো সবচেয়ে সফিস্টিকেটেড। যদি লাইমস্টোন এখানে ফিড গ্রেড না লেখা থাকতো, প্রোফর্মা ইনভয়েসে লেখা আছে ফিড গ্রেড, কিন্তু ক্রেডিটে ফিড গ্রেড লেখে নাই, ও ফিড গ্রেড না দিয়ে যদি ফার্টিলাইজার গ্রেড দিয়ে দিত এবং শেষে লিখে দিত এই যে অ্যাজ পার, দেখেন লেখা আছে অ্যাজ পার প্রোফর্মা ইনভয়েস। ইনভয়েস নম্বর 1448 এত, তাহলেও মামলা হলে আমি চট্টগ্রাম বন্দর আসবে না, চট্টগ্রাম বন্দরে আসার পরে দেখলাম এটা ফিড গ্রেড না, এটা ফার্টিলাইজার গ্রেড, দৌড়ায় আমি কোর্টে গেলাম। এই রেফারেন্স থাকলেও আমি প্রতিকার পাবো না, কারণ এখানে ফিড গ্রেড লেখে নাই। এর অর্থ হলো এটা। বোঝা গেছে আমার কথা? স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ, এখন একটু সহজ মনে হলো, তাই না? জি স্যার। একটু সহজ। ওকে, আর একটা জিনিস হলো আমরা একটু অর্থাৎ ডিটেল পড়বো। হ্যাঁ, বলেন। স্যার একটা কথা হলো এটা স্যার, হলো কন্ট্রাক্টে এটা যেটাই থাকতে গেল কিন্তু ক্রেডিটে বিবরণটা ফুল থাকতে হবে, ক্রেডিটের উপরে এটা নির্ভর করবে, থাকতে কন্ট্রাক্টের হবে, সাথে কোনো মিল নাই। না হলে কি আছে, না হলে কি লেখা আছে, ধর এখানে দেখেন লেখা আছে ব্যাংক 4 নম্বরে এ ক্রেডিট। হ্যাঁ, এই ক্রেডিট কি হবে? এই ক্রেডিট ইন্টেগ্রাল পার্ট হিসেবে যদি লেখা হয় সেটাও দেওয়া যাবে না। জি স্যার। বুঝতে পারছেন কি? ওকে, এই জন্যই এটা নিয়ে অনেক মামলা মোকদ্দমা আছে। যখন মামলা হয় তখন মনে রাখবেন, all the times if any dispute arise in between domestic law and foreign law, all the cases domestic law will supersede over the international law. দেশি আইনের সাথে বিদেশি আইনের যদি কোনো জটিলতা হয়, যদি কোনো শত্রুতা হয়, যদি কোনো মনোমালিন্য হয়, তাহলে কোন দেশের আইন জয়ী হবে? দেশি না বিদেশি? বিদেশি স্যার। কথা দেশি, সবসময় দেশিটা হবে। হ্যাঁ, এটা পড়তে হবে। এরপরে অ্যাভেইলেবিলিটি, এক্সপায়ারি এন্ড ডেট এন্ড প্লেস আমরা দেখবো। প্রেজেন্টেশন কিভাবে করতে হবে, আর্টিকেল 6 এ বলা আছে ব্যাংক যে পেমেন্টের আন্ডারটেকিং দেয়, কিভাবে দেয়, অ্যাডভাইস করা হয়, অ্যামেন্ড করা হয়, এটা 9 থেকে 11 নম্বর বলা আছে।
এই 12 নম্বর নমিনেশন আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। 13 নম্বর আমরা খুব একটা পড়বো না। 14 থেকে 17 আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আপনারা এটা পড়বেন। 14 নম্বরটা বিশেষ করে পড়বেন। এটা কি পড়লেন সেটা আমরা আলাপ করব পরবর্তীতে। সাইট মানে কি, ব্যাংকাররা ডকুমেন্ট স্ক্রুটিনি করার জন্য কতদিন সময় পাবে সেগুলো এখানে বলা আছে। কমার্শিয়াল ইনভয়েস আমাদের খুব ইম্পর্ট্যান্ট, কারণ কমার্শিয়াল ইনভয়েসে মাল যখন শিপমেন্ট হয় তার সমস্ত বিবরণ লেখা থাকে। এটা আর্টিকেল নম্বর 18 এ বলা আছে। হ্যাঁ, ট্রান্সপোর্ট ডকুমেন্টস মিন আমি যে পণ্য জাহাজীকরণ করলাম, পণ্য বিমানে উঠলাম, এইটা যে দলিল, বিল অফ লেডিং, এয়ারওয়ে বিল, ট্রাক রিসিট, এটা কিভাবে লিখতে হবে, এটাতে কে সই করবে, এটাতে কয় কপি হয়েছে কি হয়েছে না, এটাতে মালের বিবরণ থাকবে কি থাকবে না, মাল ডকে নেওয়া হয়েছে না কন্টেইনারে নেওয়া হয়েছে, এই কথাবার্তাগুলো এই দলিলে লেখা থাকে। এটা হচ্ছে মালের মালিকানা। এই মালিকানা পরিবর্তিত হয়। হ্যাঁ, তারপরে ইন্স্যুরেন্স আমরা কথা বলছি আর্টিকেল নম্বর 18 এ। এক্সটেনশন, আমি একটা এক্সপায়ারি ডেট দিছিলাম। এক্সপায়ারি মানে প্রেজেন্টেশন। একটা মাল শিপমেন্ট করলাম 15 ফেব্রুয়ারি, আমি 30 ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারির ভিতরে ডকুমেন্ট সাবমিট করতে হবে। ওই সময়কালকে বলা হয় এক্সপায়ারি, মেন প্রেজেন্টেশন টাইম। টলারেন্স, আমার একটা এলসি ছিল $10,000, আমি সেটা 10,100 করতে পারবো কিনা, করলে আইন আমাকে সাপোর্ট দেবে কিনা, এই বিধিবিধান বলা আছে 30 থেকে 32-এ। আওয়ার্স অফ প্রেজেন্টেশন আর্টিকেল 13(3) মেন আওয়ার্স অফ প্রেজেন্টেশন মিন আমি ডকুমেন্ট সাবমিট করব ব্যাংকিং আওয়ার ভিতরে। ব্যাংক আওয়ারের বাইরে যে ব্যাংকাররা ডকুমেন্ট রিসিভ করার জন্য বাধ্য নয়। ফোর্স মেজর, প্রত্যেক আইনে কিছু কথা থাকে, যেটা আইনে যত কথাবার্তায় বলা থাক আমাকে 28 ফেব্রুয়ারি ডকুমেন্ট সাবমিট করতে হবে। ভাই 28 ফেব্রুয়ারি আমার ব্যাংকে আগুন ধরে গেছে, ওখানে ঢুকলে আমি মারা যাব, আমি কি ডকুমেন্ট সাবমিট করতে যাব? ভূমিকম্প হয়েছে, না স্যার। ভূমিকম্প হওয়ার পরে বিল্ডিং ধসে গেছে, আমি যাব না। কারফিউ দেওয়া হয়েছে, রাস্তায় বেরোলে গুলি, এটা বলা না। এটাকে বলা হয় অ্যাক্ট বিয়ন্ড দ্য কন্ট্রোল, অথবা বলা হয় অ্যাক্ট অফ দ্য গডস। এইরকম যদি হয় সেই ক্ষেত্রে আইন কাজ করবে না। যেদিন স্বাভাবিক হবে সেই দিনই কাজ করবে। এটা বলে ফোর্স ম্যাজিউর। ঠিক আছে, প্রত্যেক আইনে এটা থাকে, আপনারা পড়ছেন না, এটা থাকে। কথা হলো যেই জায়গাগুলোতে আমার কন্ট্রোল নাই সেই জায়গাগুলোতে আইন কাজ করবে না, আইন অফ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এই যে 29 আমাদের শেষ, ট্রান্সফারেবল এলসি। আমি $10,000 এলসি করলাম 100 ল্যাপটপ কেনার জন্য শ্যাংডং কোম্পানিকে। শ্যাংডং কোম্পানির কাছে আমি কিছু আপেলের ল্যাপটপ চাইছি 50 পিস, এটা নাই। শ্যাংডং অন্য কোম্পানির কাছে এলসিটা ট্রান্সফার করে দিতে পারবে এই 50 পিসের, এটা সুযোগ আছে। ঠিক আছে, এইগুলোকে বলা হয়, এইগুলোকে আমরা শেষ করলাম। আজকে আমরা এই জায়গাগুলো সেশনটা শেষ করব। এখন যদি কোন প্রশ্ন থাকে বলেন। আপনারা যেই কাগজপত্রগুলো দেওয়া হলো এটা পড়বেন। আগামী কাগজ আরো মিনিমাম 3 দিন আগে আপনাদেরকে দেব। কোনো প্রশ্ন? স্যার এলসির কোনো জন্য প্রশ্ন কি আছে? আলাদা করে অ্যাকাউন্ট করতে হবে ব্যাংকে? হ্যাঁ, এলসির আলাদা ক্লাস, একাধিক ক্লাস আছে, পাবেন। আগামী সব ক্লাসে আমরা এলসি করার জন্য কি কি কাগজপত্র লাগে সেটা নিয়ে আলাপ করবো, এবং সবগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখাবো। আর কোনো প্রশ্ন? আরেকটা স্যার আমার জানার ছিল, তাহলে সিএনএফ কোম্পানি এজেন্ট কি কাজটা করবে? করবে যখন আমরা আলাপ করব, আমাদের যখন কাস্টম প্রসিডিউর আছে সেটা নিয়ে আলাপ করব। ওই আমি কথা বলতে বলতে দেখেন সিএনএফ এজেন্ট 2বার ফোন দিছিল, আমি ফোনটা ধরি না। আমার যখন পণ্যটা বন্দরে আসবে, পণ্যটা তো বন্দর থেকে ছাড়াতে হবে নাকি? জি স্যার। ছাড়ানো লাগবে তো। এই ডকুমেন্ট জি। গুলো ব্যাংকে আসবে, আমি ব্যাংক থেকে ডকুমেন্টস গুলো নিয়ে সিএনএফ এজেন্টের কাছে দেব। সিএনএফ এজেন্ট ছাড়ানোর প্রক্রিয়াটা আমার পক্ষে করবে, এইটা হলো তার দায়িত্ব। মেইন আমদানিকারক এবং রপ্তানিকারক পণ্যের শ্রেণী বিন্যাস ছাড় দরকার, সেটা সিএনএফ এজেন্ট করবে। তাদের একটা লাইসেন্স আছে, সরকারের কাছ থেকে নিতে হয়। আর সিএনএফ এজেন্টের অর্থ হলো ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট। ঠিক আছে, আর কিছু?
থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন? স্যার বলেন। স্যার আমি একটু বইয়ের ব্যাপারে একটা কথা জানতে চাচ্ছিলাম স্যার, এটা কি স্যার ওই সরকারি যে অফিস এখানে পাওয়া যাবে না এই বইগুলো স্যার? লাইব্রেরিতেও পাওয়া যাবে স্যার? লাইব্রেরিতে পাওয়া যায়, নীলক্ষেতে অ্যাভেলেবেল পাওয়া যাবে। আমরা বলে দিচ্ছিলাম নীলক্ষেতে পাবেন। এই ফরেন এক্সচেঞ্জের বইগুলো নীলক্ষেতে পাবেন, ওই জায়গায় নাও পাইতে আচ্ছা পারেন, কিন্তু ওখানে আইন কানুন গুলো পাবেন। এই যে আমি সেগুন বাগিচা বললাম, শেরে বাংলা নগর বললাম, ডিএসসির সামনে বললাম, মতিঝিল বললাম, এগুলোতে আইন কানুন গুলো পাবেন, আর বই পাবেন নীলক্ষেতে। জি স্যার। বই পাবেন বাংলা বাজারে। ঠিক আছে, জি স্যার। তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে শেষ করি।